আমি চাইবো সব স্টুডেন্ট যারা আছে সবাই যেন কোশ্চেন গুলা মানে কোশ্চেন করে হলেও তারা যেন তাদের জায়গাটা একটু ক্লিয়ার করে নেয়। তাতে করে হয় কি যে পরবর্তী চ্যাপ্টারে আগানো আমাদের জন্য সুবিধা হয়। যদি কোশ্চেন থেকে থাকে, যদি না বুঝেন আপনি চ্যাপ্টার 1, কারণ এখানে কনসেপ্টটা নিয়ে কথা বলা আছে, আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে আমি কিন্তু পরবর্তীতে আগাতে পারবো না, ঠিক আছে? তো সেজন্যই কোশ্চেন করেছিলাম যে আপনাদের চ্যাপ্টার 1 এর কোনো কিছু বাকি আছে কিনা। যেহেতু আপনার কোনো কোশ্চেন করেননি, আমি ধরে নিচ্ছি যে চ্যাপ্টার 1টা আপনাদের হয়ে গেছে। সো চ্যাপ্টার 2 তে তাহলে যেতে পারি, তাই না? জি ম্যাম। Okay. So the name of chapter 2 is process of assurance obtaining an engagement. So আমরা যখন ফার্স্ট চ্যাপ্টারে অডিটের স্টেজেস গুলো আমরা দেখছিলাম, তখন একদম প্রথমেই ছিল অবটেনিং অ্যান এঙ্গেজমেন্ট। আপনাদের মনে আছে কিনা? চ্যাপ্টার 1 এর সিনোপসিস অলরেডি আপনাদের হাতে আছে। যেই স্টেপস গুলো ছিল, ফার্স্টটাই ছিল অবটেনিং অ্যান এঙ্গেজমেন্ট। আপনি যদি একটা ক্লায়েন্টের যাওয়ার পারমিশন প্লাস এঙ্গেজমেন্ট লেটার এগুলো যদি আপনার কভার না থাকে, আপনি অডিট তো শুরু করতে পারবেন না। সো ডেফিনেটলি আপনাকে এটা আগে কমপ্লিট করতে হবে। এঙ্গেজমেন্ট লেটার আপনারা কি নাম শুনেছেন বা ফরম্যাট দেখেছেন ফার্মে, কিংবা আপনারা যদি অডিট করে থাকেন এটা কি এঙ্গেজমেন্ট লেটারটা কি ইউজ করেছেন কিনা, জি ম্যাডাম তার কোনো করেছি। আইডিয়া আছে? ওকে, সো একজন অ্যান্সার করেছে, তার আইডিয়া আছে। আর কেউ? এখানে আপনারা মোটামুটি জি ম্যাম। পার্টিসিপেন্ট 83। সো কারো জি কারো ম্যাম, দেখেছি এবং ওটা ইউজ করেছি। ওকে, সো আপনাদের জন্য ব্যাপারটা ইজি বোঝা। আর যারা দেখেননি তারা আজকের ক্লাসের পরে কালকে ফার্মে গিয়ে একটু দেখার চেষ্টা করবেন এঙ্গেজমেন্ট লেটারটার ফরম্যাট কেমন, দেখতে কেমন, কি লেখা থাকে, কখন ইউজ করা হয়, কে ইউজ করে, সো সবকিছু। আচ্ছা, যারা দেখেছেন বা যারা ইউজ করেছেন তারা যদি আমাকে একটু বলেন যে এঙ্গেজমেন্ট লেটারটা কে কাকে দেয়? ম্যাম ফার্ম দেয় ক্লায়েন্টকে। ফার্ম থেকে ক্লায়েন্টকে দেওয়া হয়। আচ্ছা, কখন দেয় টাইমটা? ম্যাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরপরই এই অডিট শুরু হওয়ার সময় এই এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হয়। বিফোর ম্যাম স্টার্টিং acceptance দ্য form- অডিট, হ্যাঁ। এঙ্গেজমেন্ট লেটারটা নিয়েই আসলে তারপর অডিট শুরু করতে হয়। ওকে, ইয়েস ম্যাম। তো এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার যে এটা ফার্ম দেয় ক্লায়েন্টকে, এইটুকু ক্লিয়ার? এটা ক্লিয়ার থাকলেই আপনাদের আরেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 12, যেটা রিটেন রিপ্রেজেন্টেশন লেটার, সেটার সাথে অনেকে এটাকে কনফিউজ করে ফেলে, সেটা কনফিউজ হবে না। সো আমরা আজকে এঙ্গেজমেন্ট লেটারের ফরম্যাট, এটার ভেতরের কন্টেন্টস গুলো তো ডেফিনেটলি দেখবো এবং পড়বো, বাট তার আগে এই চ্যাপ্টারে আরো কিছু জিনিস নিয়ে কথা বলা আছে। আমাদের যেই অডিট প্রসিজার, সেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে হয়, তারপরে আমাদের আরো কিছু কনসিডারেশন আছে বিফোর স্টার্টিং দ্য অডিট। সো সেটা আমরা আজকে দেখবো যে সেগুলো কি, বা মানে আমরা কিভাবে এই স্টেপ গুলো নিতে পারি বিফোর স্টার্টিং অডিট। তারপর আমরা এঙ্গেজমেন্ট লেটারে যাব। ওকে ওকে, সো আমরা একটু দেখি। এঙ্গেজমেন্ট লেটারের যে ডেফিনেশন বইতে আছে সেখানে বলে দেওয়া আছে, এঙ্গেজমেন্ট লেটার ইজ আ লেটার সেন্ট বাই দ্য অডিটর টু হিজ ক্লায়েন্ট এট দ্য টাইম অফ এনি নিউ অডিট। সো এনি নিউ অডিট বলার একটা রিজন ডেফিনেটলি আছে, সেটা আরেকটু ডিসক্রাইব করবো আমি এই চ্যাপ্টারের লাস্টের দিকে। ইট সেট আউট দ্য টার্মস অফ দ্য এঙ্গেজমেন্ট এন্ড ফর্মস দ্য বেসিস অফ কন্ট্রাক্ট। সো এঙ্গেজমেন্ট লেটার দেয় হচ্ছে অডিটর ক্লায়েন্টকে দেয় কখন, যখন যে কোনো নিউ অডিট শুরু করা। মনে করেন যে আপনি এই ক্লায়েন্টের অডিট আগে কখনো করেননি, হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, আমরা অডিট শুরু করব। সো তখন এঙ্গেজমেন্ট লেটার দিতে হয়। আরেকটা টাইম আছে, আপনি হয়তো করেছেন বিফোর 3 ইয়ার্স, সো আবার 3 বছর পরে মানে আরেকটা ফার্ম করেছিল, আবার 3 বছর পরে আপনাকে মানে অ্যাপয়েন্টমেন্ট আবার দেওয়া হয়েছে। সো আপনাকে 3 বছর যে গ্যাপ হলো, আপনাকে কিন্তু নিউ ক্লায়েন্ট হিসেবেই তাকে ট্রিট করতে হবে, রাইট? গ্যাপ হলে কিন্তু আবারও তাকে নিউ ক্লায়েন্ট হিসেবে ট্রিট করতে হবে। সো আপনার যখন একেবারেই নতুন তখনও দিতে হবে, প্লাস আপনার যদি একটা সার্টেন টাইম গ্যাপ হয়ে যখন আপনি আবার নতুন করে ওই ক্লায়েন্টের কাজ শুরু করবেন, 3 ইয়ার্স, 4 ইয়ার্স অর 5 ইয়ার্স, হোয়াট এভার দ্য ইয়ার্স ইজ, তখনও তাকে নিউ ক্লায়েন্ট হিসেবে ট্রিট করে এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করে দেন আপনাকে অডিট স্টার্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা আরো এটাকে আরো সুন্দর করে বুঝবো। চ্যাপ্টার শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। সমস্ত কনফিউশন, কথার যে কনফিউশন গুলো থাকবে ইনশাল্লাহ সেগুলো আপনাদের রিমুভ হয়ে যাবে। সো উইল ক্যারি অন দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশন। আপনারা জানেন? আচ্ছা, আমাকে একটু কেউ বলেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রসেসটা কি? মানে আমরা আসলে নর্মালি ফার্ম গুলো অডিট ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বা অডিটটা পাই কিভাবে, প্রসেসটা কি? ম্যাম এজিএম হওয়ার 7 দিনের মধ্যে ক্লায়েন্ট ফার্মকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে। আমাকে তো আপনি তারা কি যে কোনো ফার্মকে পাঠাবে? তাদেরও তো একটা না, প্রসেস ওই আছে, বা আপনার সাথে এজিএম ফার্স্ট কমিউনিকেশনের জায়গাটা কোথা থেকে শুরু হয়? ম্যাম ক্লায়েন্টকে ইউআই পাঠাতে হবে। ইউআই পাঠানোর পরে তারা এজিএম এ ডিসাইড করবে যে সিলেক্টেড হলে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে। ম্যাম বোর্ড মিটিং এ ডিসাইড হবে যে আমরা কোন ক্লায়েন্ট দিয়ে অডিট করাবো, ক্লায়েন্ট কোন ফার্ম দিয়ে অডিট করাবো, ক্লায়েন্ট এটা ডিসাইড করবে বোর্ড মিটিং এ। ডিসাইড তো করবে, তার আগে মানে
কে কত ফি চেয়েছে বা তার প্রপোজাল গুলো তাদের কাছে থাকতে হবে না? হ্যাঁ প্রপোজাল থাকবে। প্রপোজালের আগের প্রসেস কি? প্রপোজাল কি আপনি হাওয়ার উপরে দিবেন? ডেফিনেটলি তাদের কমিউনিকেশন আগে করতে হবে আপনার সাথে যে আমি আমার কোম্পানির অডিট করাতে চাই, আপনি আপনার ইন্টারেস্ট বা ইউআই বলে এটাকে, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট অথবা প্রপোজাল বা টেন্ডার যেটাই নাম দেন না কেন, তাদেরকে পাঠাতে হয় ক্লায়েন্টকে। সো ফার্স্টের স্টেপটা ক্লায়েন্টকে নিতে হয় যে তারা অডিট করাতে চায়, তারা ইউআই চায় কিছু ফার্মের কাছে, সিলেক্টিভ কিছু, এটা তাদের পলিসি অনুসারে কাদের কাদের কাছে তারা ইউআই পাঠাবে। সে মেইল পাঠাতে পারে অথবা আপনাকে চিঠির মাধ্যমে ফার্মে জানাতে পারে। এখন তো ডিজিটাল যুগ, নর্মালি মেইলেই আপনার হচ্ছে ইউআই চায় বা প্রপোজাল চায়, সামটাইমস মানে ডিটেলস চায় প্রপোজাল, সামটাইমস এটা সিঙ্গেল একটা হয়তো প্রপোজাল, এক পাতা মানে 1 পেজেস প্রপোজাল হয়। সো এরকম অনেক টাইপের হতে পারে। তো ফার্মকে ক্লায়েন্টকে ফার্স্টে কমিউনিকেট করতে হবে উইথ দ্য ফার্ম যে কাদের কাদের কাছ থেকে তারা প্রপোজাল, কোটেশন অর ইউআই এগুলো কালেক্ট করবে। তারপর নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, ওই ফার্ম গুলো রেসপন্স করে, প্রপোজাল মেইলে হলে মেইলে দিয়ে দেয় অথবা হার্ড কপি হলে হার্ড কপি, যেভাবে চায় ক্লায়েন্ট দিয়ে দেওয়ার পরে তারা এখন দেখে যে তাদের বাজেটের সাথে ম্যাচ করে, কোয়ালিটি ম্যাচ করে কোন ফার্মটা তাদেরকে বেটার সার্ভ করতে পারবে তাদের পারপাসটা। সো সবকিছু মিলিয়ে তারা মানে যদি লিস্টেড কোম্পানি হয় ডেফিনেটলি এজিএম ডিসাইড করে যে কোন ফার্মকে তারা পরবর্তী অডিটর হিসেবে নিয়োগ করবে। অন্যান্য টাইমে হয়তো ছোটখাটো ফার্ম গুলা বা ছোটখাটো ক্লায়েন্ট গুলো যেগুলো আছে সেগুলো তো বোর্ড মিটিং এ এটা ডিসাইড করে যে তারা কাদেরকে দিয়ে অডিট করাবে, ফি কত হবে। সবকিছু মিলিয়ে যখন ডিসিশন ফাইনাল হয় তখনই আসলে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠায়, রাইট? মোটামুটি একমত তো আপনার আমার সাথে এই প্রসেস নিয়ে? জি ম্যাম। ওকে, এটা হচ্ছে প্রসেস অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার। এখন অ্যাপয়েন্টমেন্ট আপনি আমাদের তো ফার্ম গুলো যারা বিশেষ করে এখন সব ফার্মেরই কাজ তো অনেক থাকে আর বড় বড় ফার্ম গুলোর কাজ আরো অনেক বেশি। সো আপনাকে অনেক অনেক ক্লায়েন্ট তো বাংলাদেশে অভাব নেই, যেহেতু কোম্পানি অনেক, সো ক্লায়েন্টের সংখ্যা অনেক, নক করে অনেকেই, প্রপোজাল ইউআই চায় অনেক ক্লায়েন্ট। সবার একেবারে যে ফুল ফেজের ইনফরমেশন আপনি আগেই 100% জেনে তারপর প্রপোজাল পাঠান এমনটা সামটাইমস নাও হতে পারে। আমরা হয়তো কিছুটা জেনে, বেসিক ইনফরমেশন গুলো জেনে প্রপোজালটা দেই, বাট তারপরেও যখন অ্যাপয়েন্টমেন্ট আপনি লেটারটা পেয়ে যাচ্ছেন তার মানে তো কনফার্ম আপনাকেই অডিট করতে হবে। তখন আমরা হয়তো আরেকটু ডিটেলস জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, কিংবা আমাদের যে ক্যাপাসিটি সেটাও একটু যাচাই করার চেষ্টা করি যে এই ক্লায়েন্টের এই টাইমে অডিট শুরু করতে হবে। সো আমার ফার্মে ওই টাইমে আর কি কি কাজ থাকতে পারে, আমার রিসোর্স কেমন আছে, এই কাজটা করার মতো প্রফেশনালি কোয়ালিফাইড যাকে প্রপোজালে নাম দেওয়া হয়েছে আসলে সে ওই টাইমে অ্যাভেলেবল কিনা, আরো অনেক কিছু কিন্তু কনসিডারেশনে নিয়ে তারপরে আপনি নর্মালি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে। বাট সামটাইমস আপনি আপনার ক্যাপাবিলিটি যদি মনে করেন যে একই টাইমে আরো কিছু প্রেস্টিজিয়াস ক্লায়েন্ট আছে যেগুলোকে সার্ভ করতে হবে আপনাকে, যাদের সাথে অলরেডি কমিটেড, আপনি এই ক্লায়েন্টটা নিলে আপনার জন্য ওভারবার্ডেন হয়ে যাবে, আপনার রিসোর্স সেরকম নেই কিংবা কোয়ালিফাইড পার্সন দিয়ে আপনি অডিট করাতে পারবেন না, আপনি কিন্তু রিজেক্ট করতে পারেন। আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেও আপনি হয়তো রিজেকশন দিতে পারেন, কারণ হিসেবে লিখতে পারেন এই টাইমে আরো কিছু ক্লায়েন্ট ছিল, আমরা মানে আপনাকে যে কমিটেড প্রফেশনাল কোয়ালিফাইড বা যে রিসোর্স দেওয়ার কথা ছিল কোয়ালিটি মেনটেন করার জন্য সেটা হয়তো ওই টাইমে দিতে পারছি না, তো সে কারণে আমরা রিজেক্ট করছি। তো যদি এরকম রিজেক্ট হয় তারা হচ্ছে সেকেন্ড লোয়ার যে থাকবে, মানে তাদের একটা লিস্ট থাকে যে অডিটে কোন কোন ফার্ম গুলো মানে অ্যাপ্লাই করেছিল, প্রপোজাল দিয়েছিল, তার ফার্স্ট কে, সেকেন্ড কে, লোয়েস্ট, মানে এরকম বাজেটের একটা মানে কম্পারেটিভ অ্যানালাইসিস করে তারা, তারপর হয়তো তারা নেক্সট যে তার সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, সো নর্মালি এটা খুব কম হয়তো রিজেক্ট করে, নর্মালি কিন্তু ভেবে চিন্তেই দেওয়া হয় যে হ্যাঁ ঠিক আছে এই টাইমে এই ক্লায়েন্টটা আসতে পারে, বা আমি প্রপোজালটা দেওয়ার টাইমে যাদের নাম দিয়েছি ওইরকম কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করা হয়। সো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মানে যে সব সময় অ্যাকসেপ্টেড এমনটা না, সামটাইম রিজেক্টেডও হতে পারে। আমরা যেটা একটু আগে ডিসকাস করছিলাম কেন রিজেক্ট করে বা অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য যখনই পাওয়া হয় তারপরেও কিছু জিনিস কনসিডার করতে হয়। সেই জিনিসগুলো কি, এটা বইতে আরো ডিটেলস আছে, আমি আমার সিনপসিসে একদম বেসিক আপনাদের যে সামারিটা সেটাকে এখানে নিয়ে এসেছি সো দ্যাট উই ক্যান সি এট আ গ্ল্যান্স। ওকে, সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ এনশিওর প্রফেশনালি কোয়ালিফাইড টু অ্যাক্ট। আপনার প্রপোজালে ধরেন একটা ব্যাংক অডিট করছেন আপনি, এটা সরকারি ব্যাংক হতে পারে বা বড় কোনো মানে বড় ভলিউমের কোনো ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, বা যাদের একটু হাই ভোল্টেজের কোয়ালিফাইড দিয়ে তাদের মানে কাজগুলো বা রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হয়। সো আপনি হয়তো ওই টাইমে মানে যারা ব্যাংক অডিট যদি আপনারা করে থাকেন বা করার অভিজ্ঞতা থাকে আপনাদের, বা যদি দেখে থাকেন ফার্মে, আপনারা দেখবেন যে ব্যাংক অডিট কিন্তু
কিন্তু যারা সিনিয়র থাকে, সুপারভাইজার থাকে বা জব ইনচার্জ থাকে, ডেফিনেটলি তাদের আগে ব্যাংক অডিট করার এক্সপিরিয়েন্স আছে, রাইট? একেবারে নতুন কাউকে কিন্তু ওই সিনিয়র লেভেলে বসিয়ে দেওয়া হয় না ব্যাংক অডিটকে সুপারভাইজ করার জন্য, কারণ ব্যাংক অডিট অন্য অডিটের চাইতে একটু ডিফারেন্ট, মানে কি বলবো, ক্রাইটেরিয়া গুলো একটু ডিফারেন্ট। তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে স্ট্রাকচার আছে সেটা ডিফারেন্ট। এখানে কিছু পয়েন্ট গুলো, যে রিস্কি পয়েন্ট গুলো আছে, যে পয়েন্ট গুলো নর্মালি কনসিডার করতে হয় বেশি, সেটা অন্যান্য ক্লায়েন্টের চাইতে একটু ডিফারেন্ট। কারণ ইন্ডাস্ট্রিটা যেহেতু ডিফারেন্ট, ইন্ডাস্ট্রি কনসেপ্টে কিন্তু এক একটা ইন্ডাস্ট্রির এক একটা রিস্ক পয়েন্ট থাকবে, এটাই স্বাভাবিক। সব ইন্ডাস্ট্রির জন্য সেম রিস্ক পয়েন্ট না, ঠিক আছে? সো জুনিয়র হিসেবে হয়তো আপনি ব্রাঞ্চ অডিট আপনার সাথে আরেকজন সিনিয়রকে দিয়ে ব্রাঞ্চ অডিট করানোর ইয়া থাকে, বাট সুপারভাইজার বা জব ইনচার্জ যারা, তাদেরকে ডেফিনেটলি তাদের আগে ব্যাংক অডিট করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পান এরকম কোনো ব্যাংক অডিট করার, বাট আপনার প্রফেশনালি কোয়ালিফাইড ওরকম নাই, আছে কিনা সেটা আপনি চেক করবেন, যে আমি এই ব্যাংক অডিটটা করাবো, সো আমার সাথে কোয়ালিফাইড কে আছে যে এই কাজটাকে কোয়ালিটি মেনটেন করে তুলতে পারবে। ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড হচ্ছে, আপনারা জানেন যে আমরা যখন ব্যাংক অডিট করি, যে কোনো যদি আমি একেবারে গভর্নমেন্ট ব্যাংকের কথা বলি, 60 ব্রাঞ্চেস অডিট করার একটা রিকোয়ারমেন্ট থাকে, যে ওদের যে কয়টা ব্রাঞ্চ, মনে করেন যে 450 ব্রাঞ্চ আছে, বাট এটার মধ্যে নর্মালি এই সরকারি ব্যাংকগুলো হচ্ছে 2টা ফার্ম মিলে অডিট করে, কারণ ভলিউম বেশি থাকে। একটা ফার্মের পক্ষে এতগুলো মানে রিসোর্স দিয়ে এতগুলো ব্রাঞ্চ অডিট করা একটু টাফ হয়ে যায়। সো নর্মালি 2টা ফার্ম মিলে আর কি অডিট করে। সো 2টা ফার্ম হলেও আপনি মনে করেন 30 ব্রাঞ্চ এক একটা ফার্ম অডিট করলো, 30টা ব্রাঞ্চে এট এ টাইম হয়তো শুরু হয় না, এট এ টাইম হয়তো 10 বা 15 শুরু হয়। যদি মনে করেন 15, 2জন করেও যদি আপনি ধরেন, আপনার কতজন লোক লাগছে? 30, 15টা ব্রাঞ্চ, আপনার 30 পিপল লাগছে, প্লাস হেড অফিসে মিনিমাম 7 থেকে 8 জনের একটা স্ট্রং টিম বসাতে হয় হেড অফিসের কাজগুলো, এগুলো কিন্তু সিমultaneously চলতে থাকে। তার মানে আপনার এট এ টাইম যখন শুরু করছেন, একদম ফার্স্ট টাইমে আপনার মোটামুটি 37 থেকে 38 পিপলের একটা মানে রিসোর্স লাগবে আপনার, যদি আপনি গভর্নমেন্ট ব্যাংক অডিট করতে চান। তাহলে ওই রিসোর্সটা আপনার আছে কিনা ফার্মের ওই টাইমে, সেটা আপনাকে কিন্তু কনসিডার করতে হবে। আপনি যদি 38 পিপল একটা অডিটে মানে কলাপস করে ফেলেন, আপনার তো আরো অডিট ডেফিনেটলি ওই টাইমে থাকবে। সো সেগুলো আপনি কিভাবে করবেন, ওইগুলোতে কাকে লিড দিবে, বা রিসোর্স কারা থাকবে, বা স্টুডেন্ট কারা যাবে না যাবে, সে সবকিছু কিন্তু একটা প্ল্যানের ব্যাপার। যেই পার্টনার অডিটটা করছে বা নিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার কিন্তু একটা প্ল্যান থাকে, যে এই টাইমে আমার কয়টা ক্লায়েন্ট আছে, আমার কোন ক্লায়েন্টে কতগুলো রিসোর্স পার্সন লাগবে, এডুকেট কিনা আমার, সেটা কিন্তু দেখতে হয়। সো ফার্স্ট অফ অল, ওই অডিট করার জন্য প্রফেশনালি কোয়ালিফাইড লোক আপনার কাছে আছে কিনা সেটা আপনি আরেকবার রিচেক করবেন। সেকেন্ড হচ্ছে, এডুকেট রিসোর্স দিয়ে আপনি আসলে কাজটা কোয়ালিটি মেনটেন করে তুলে আনতে পারবেন কিনা, দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড হচ্ছে অবটেইন রেফারেন্সেস, দ্যাট ইজ আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো পেলেন, বাট আপনি তারপরে একটু ক্লায়েন্ট সম্পর্কে খোঁজ নিবেন, ক্লায়েন্টের রেফারেন্স বা ক্লায়েন্ট সম্পর্কে আপনি জানবেন, হয়তো তাদের লয়ার কিংবা তাদের যে ব্যাংকের সাথে ট্রানজাকশন আছে সেই ব্যাংকের থেকে ইনফরমেশন নিতে পারেন, কিংবা সে যদি লিস্টেড কোম্পানি হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তার ডেফিনেটলি ইনফরমেশন গুলো থাকবে, আর কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন ডেফিনেটলি আরজেসি তে ইনফরমেশন থাকবে, যদি এনজিও হয় এনজিও বিতে তার ইনফরমেশন গুলো আপনি পাবেন। সো ইনফরমেশনের সোর্সেস অনেক আছে, আপনি রেফারেন্স কালেক্ট করে ওই জায়গাগুলো থেকে হয়তো এই কোম্পানির একটা অবস্থা সম্পর্কে বা ওভারঅল একটা আইডিয়া পেতে পারেন, যে আপনি যে ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছেন তাদের অবস্থা কেমন, বা তাদের যে রেগুলেটরি বডি গুলো আছে, কিংবা তাদের যে স্টেক হোল্ডার আছে, যেমন ব্যাংক বা লয়ার এদের কথা বলছি। সো সবার কাছ থেকে এই ক্লায়েন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন, তাদের অভিমত কি বা তাদের ওপিনিয়ন কি। সো এটা আপনাকে কাজে দিবে, আপনি আসলে অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এই বিষয়ে ডিসিশন নিতে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটর্স। প্রেজেন্ট অডিটর্স মানে আমি তো বলেছি অলরেডি, যে আপনার কাছে নতুন আপনি ফার্স্ট টাইম অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন হয়তো। সো লাস্ট ইয়ারে অডিটর কারা ছিল তাদের সাথে হয়তো আপনি যোগাযোগ করতে পারেন, কারণ অডিটর সবাই তো আসলে আমরা আইসিবির আন্ডারেই, হ্যাঁ, যে অডিট ফার্ম গুলো। সো আমাদের মধ্যে কিন্তু একটা এমনিতেও একটা কমিউনিকেশন স্টেপ আছে বা কমিউনিকেশন একটা জায়গা আছে। সো আপনারা চেষ্টা করবেন ওই আগের বছরের অডিটর যে তার সাথে কমিউনিকেট করা। এটা একটা প্রসেস আছে, ফর্মাল প্রসেস, একটু পরেই আমরা দেখবো। সো প্রফেশনাল ক্লিয়ারেন্স যেটাকে বলে। সো এর মাধ্যমে আপনি কিন্তু লাস্ট ইয়ারের অডিটরও কিন্তু আপনাকে হেল্প করতে পারে ইনফরমেশন দিয়ে, যে এমন কোন রিস্কি জায়গা আছে কিনা যেটা আপনি কভার আপ করে অডিট করতে পারবেন, আর আপনি ওই রিস্কি জায়গাটা জানলে হয়তো বা আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট নাও করতে পারেন।
ঠিক আছে। সো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেও এই 4টা পয়েন্ট আপনি একটু ভালো করে দেখবেন, জানবেন, বুঝবেন। যদি মনে করেন যে ঠিক আছে 4টা পয়েন্টই আমার জন্য মানে আমি এটাকে কভার আপ করে অডিট করতে পারবো, বা যে রিস্ক গুলো আপনি হয়তো রিস্ক পয়েন্ট গুলো আপনি শুনবেন বা জানবেন সেগুলো আপনি মিনিমাইজ করে অডিট করতে পারবেন, দেন ইউ ক্যান অ্যাকসেপ্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট, নো প্রবলেম। ঠিক আছে, বাট আপনাকে যেহেতু কোয়ালিটি মেনটেন করার একটা ব্যাপার থাকে, এই পয়েন্ট গুলো ডেফিনেটলি আপনাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম। জি বুঝতে ম্যাম পারছেন? শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন কি হ্যাঁ, বলছি? বুঝতে পারছি ম্যাম। জাস্ট ট্রাই টু ভিজুয়ালাইজ দ্য প্রসেস। আপনারা ফার্মে কি করেন না করেন ওটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। ঠিক আছে, এখানে বুকিশ কথাবার্তা চাইতে আপনারা ফার্মে যা করছেন আমি কিন্তু সেম কাজ আমিও করেছি। সো ওই জায়গা থেকে আমি আমার মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই বলার চেষ্টা করছি, যাতে করে ইউ ক্যান রিলেট যে আমরা ফার্মে এটা করছি বা এটা করা হচ্ছে। সো পড়াটা আসলে ডিফারেন্ট কিছু না। আপনি ফার্মে যা করছেন প্র্যাকটিক্যালি আপনি মানে অডিটগুলোতে যেটা করেন না করেন, যা প্রসেস আমরা ফলো করি সেম জিনিসই অ্যাসুরেন্স বইতে আছে। সো পড়া এবং ওই আপনার প্র্যাকটিক্যাল জায়গাটা কিন্তু ডিফারেন্ট কিছু না। জাস্ট ট্রাই টু রিলেট বোথ অফ দিস। সো যত তাড়াতাড়ি আপনি রিলেট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, আর আপনি এটা সহজে ভুলবেন না। এক্সামেও আপনি এই জিনিসগুলো বা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আপনি যখন যাবেন তখন আপনার জন্য অ্যান্সার করাটা সুবিধা হবে। ওকে, সো ট্রাই টু রিলেট, ট্রাই টু ভিজুয়ালাইজ দ্য সিচুয়েশন দ্যাট ইউ ফেসেস অন দ্য ফার্ম। ওকে, সো উই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। রিস্ক ফ্যাক্টর কনসিডারেশন। সো আপনাদেরকে যেটা বলেছিলাম একটু আগে অ্যাপয়েন্টমেন্ট কনসিডারেশনে, যে আমরা রিস্ক পয়েন্ট গুলো একটু জানার চেষ্টা করি বিফোর অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট। হ্যাঁ, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, অ্যাকসেপ্ট করবো কি করবো না, আমি তারপরে একটু যদি ইনফরমেশন নেওয়া পসিবল হয় কিছু কোম্পানির বা আমার যে ক্লায়েন্ট আছে তার রিস্ক ফ্যাক্টর কি আছে না আছে সেটা একটু জানার চেষ্টা করি। হতে পারে যে এমন কিছু রিস্কি পয়েন্ট আপনার সামনে আসলো যেটা হয়তো আপনার মতো ফার্মের আপনি হয়তো এই রিস্ক পয়েন্ট গুলো মিনিমাইজ করে অডিট করতে পারবেন না, তাহলে তো আপনার এই অডিটটা হাতে নেওয়ার দরকার নেই। সো আমরা আগে দেখি যে কি টাইপের রিস্ক থাকলে আমরা এই ক্লায়েন্টকে বলছি হাই রিস্ক, আর কি টাইপের রিস্ক থাকলে আমরা এটাকে বলছি লো রিস্ক। ওকে, হাই রিস্ক ফার্স্ট অফ হাই রিস্ক কি? পুয়ার রিসেন্ট অর ফরকাস্ট পারফরমেন্স। আপনি একটা ক্লায়েন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো ডেফিনেটলি আপনি লাস্ট ইয়ার অডিটরের সাথে যোগাযোগ করলে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়তো লাস্ট ইয়ারটা পেয়ে যাবেন, বা অডিট রিপোর্ট যদি লাস্ট ইয়ারটা আপনাদের সাথে শেয়ার করা হয়, কিংবা ড্রাফট অ্যাকাউন্টস যদি আপনারা শেয়ার পান আগেই, তাহলে আপনারা কিন্তু মোটামুটি ওই কোম্পানির ইনকাম স্টেটমেন্ট, যেটা প্রফিট এন্ড লস এন্ড কম্প্রিহেনসিভ ইনকাম, সো ওই স্টেটমেন্টটাকে আপনি একটু দেখবেন লাস্ট ইয়ারের কি অবস্থা, এই ইয়ারের কি অবস্থা, বা যদি তারও আগের অডিট রিপোর্টটা নেওয়া পসিবল হয় কিরকম ছিল, মানে প্রফিট বা লস কিংবা তার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের একটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তার কি কি অবস্থা। ঠিক আছে, সো আপনি যদি দেখেন যে রেগুলারলি লস বেড়েই যাচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল, রেগুলারলি লস বেড়েই যাচ্ছে, লাস্ট ইয়ার হয়তো 1 কোটি ছিল, এই ইয়ারে 2 কোটি লস, বা তার আগে ছিল 50 লাখ লস। সো লস বেড়ে যাচ্ছে ডেফিনেটলি কিছু না কিছু কারণ তো অবশ্যই আছে। রিস্ক মানে তারা লসটাকে মিনিমাইজ করে প্রফিটে কনভার্ট করতে পারছে না, সামহাও এখানে কিছু না কিছু পয়েন্ট আছে যেটা কারণে এদের লসটা বেড়ে যাচ্ছে। সো আপনি যদি দেখেন মানে রিসেন্ট অথবা আগের অথবা ফরকাস্ট করতে পারেন যে এদের আসলে পারফরমেন্সটা পুয়ার, তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা আদার্স জায়গাগুলো দেখে যদি আপনার মনে হয় যে এদের পারফরমেন্সটা পুয়ার, তাহলে কিন্তু এটা একটা রিস্কি জায়গা। কারণ আপনি যখন অডিট করবেন ডেফিনেটলি আপনাকে কিন্তু এই জায়গায় কি রিস্ক আছে, কেন এটা লস হচ্ছে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনার অডিটের মাধ্যমে কিন্তু খুঁজে বের করার চেষ্টা করতে হবে যে এখানে কেন হিউজ লস হচ্ছে এভরি ইয়ারে। সো এটা একটা হাই রিস্ক পয়েন্ট। লাইকলি ল্যাক অফ ফাইন্যান্স। সো আমরা নর্মালি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা দেখে থাকেন, দেখবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের লাইবিলিটি সাইডে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটি। হ্যাঁ, ওইটার মধ্যে লং টার্ম বা শর্ট টার্ম মানে নন কারেন্ট লাইবিলিটি থাকে, কারেন্ট লাইবিলিটি থাকে। সো লাইবিলিটি সাইডে কি থাকে? নর্মালি ব্যাংক লোন, এই জিনিসটা আপনারা একটু কমনলি দেখতে পাবেন যে ব্যাংক লোন থাকে যে কোনো কোম্পানিতে। সো ব্যাংক লোন নেওয়াটা কি খারাপ না ভালো, বা আপনারা এটাকে কি চোখে দেখছেন? এটাকে আমি ভালো মনে করি না, কারণ এখানে ইন্টারেস্ট দিতে হয়, এতে প্রফিট কমে যায়। না ম্যাম, ব্যাংক লোন ঠিক আছে, লোন যদি না থাকে সেক্ষেত্রে একটু ক্যাপিটাল ঠিকভাবে চলবে না, সেটা একটু ডিফিকাল্ট একটা কোম্পানির জন্য। ইয়েস, সো ব্যাংক লোন নর্মালি ভালো আমি বলি কেন ল্যাক অফ ফাইন্যান্স যেহেতু বলছে সেটা একটু বুঝেন। সবাই কিন্তু 100% নিজের পয়সা খরচ করে কিন্তু কোম্পানি চালায় না। বড় কোম্পানিগুলা কিন্তু কখনোই নিজের সব ক্যাপিটাল দিয়ে চালায় না, যে আমার 100 কোটি টাকা আছে আমি পুরোটাই দিয়ে বিজনেস করব, কোনো লোন টোন নিব না।
যে কোনো বিজনেসের একটা মানে টার্গেট থাকে যে ঠিক আছে আমার ক্যাপিটাল থাকবে একটা পার্সেন্টেজ, আমি ব্যাংক লোন নিয়ে আমার বিজনেসটাকে এক্সপ্যান্ড করব, সেখান থেকে আমি হচ্ছে প্রফিট করে আস্তে আস্তে ব্যাংক লোন গুলো শোধ করতে থাকবো। ব্যাংক লোনের তো একটা টার্ম থাকে, প্রতি বছর কত টাকা শোধ করবে কি বা কত বছরের জন্য লোন নিচ্ছেন। সো ব্যাংক লোন কাদেরকে দেয়? ডেফিনেটলি কোম্পানির অবস্থা ভালো থাকতে হবে, কোম্পানির Yes, ma'am. লিগ্যাল ডকুমেন্টস, কোম্পানির সমস্ত কিছু যাচাই বাছাই করেই তো একটা ব্যাংক লোন দিবে, আদারওয়াইজ কি দিবে? আপনার মর্টগেজ No. রাখার মতো আপনার সেই পরিমাণ অ্যাসেট থাকতে হবে, তাই না? প্লাস আপনার কোম্পানির অবস্থা ভালো থাকতে হবে, আপনার কোম্পানির মানে আগের অবস্থাগুলোও তারা চেক করবে কিন্তু যে ট্রেন্ডটা কেমন। অনেক কিছু বিচার বিবেচনা করেই কিন্তু ব্যাংক লোন দেয়। ব্যাংক কিন্তু আপনি চাইলে না লোন দিয়ে দিবে না, রাইট? সো লোন তাদেরকেই দেয় যাদের ব্যাকগ্রাউন্ডের অবস্থা ভালো থাকে, আর তাদেরকে লোন দেয় না যাদের ব্যাকগ্রাউন্ডের অবস্থা নড়বড়ে। ঠিক আছে? সো লোন না থাকা মানে হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডের অবস্থা নড়বড়ে, লোন নেয়ার মতো বা ব্যাংক লোন দেওয়ার মতো তাদের হচ্ছে ওই ধরনের ব্যাংকে কনভিন্স করতে পারেনি, কিংবা ডকুমেন্টস এর তাদের যে সাপোর্টটা সেটা অত বেশি স্ট্রং না, যার কারণে ব্যাংক কনভিন্স হয়নি এবং তাদেরকে হচ্ছে লোন দেয়নি। নর্মালি ব্যাপারটা কিন্তু এই। সো লং টার্ম লোন থাকা, ভালো পরিমাণ লোন থাকা কিন্তু ওই কোম্পানিটা কিন্তু মোটামুটি ভালো অবস্থানে আছে, যে হ্যাঁ ব্যাংক লোন দিচ্ছে তার মানে তার মর্টগেজ রাখার মতো তার অ্যাসেট আছে, তার কোম্পানি লিগাল ডকুমেন্টস গুলো ঠিক আছে, বা তার মানে যে ট্রেন্ডটা সেটা ঠিক আছে। এই কারণেই ব্যাংক আশ্বস্ত হয়েই তাকে লোন দিয়েছে যে এই কোম্পানি লোনটা রিপে করতে পারবে। যে রিপে করতে পারবে না তাকে কিন্তু লোন দিবে না। সো যারা রিপে করতে পারবে না তার মানে তার অবস্থা কিন্তু ভালো না। সো লাইকলি ল্যাক অফ ফাইন্যান্স, যখন দেখবেন লং টার্ম লোন বা এই লোনের সংখ্যা কম, ক্যাপিটালটাই বেশি, লোন নাই বা একেবারেই খুবই মিনিমাম, ডেফিনেটলি এটা হাই রিস্ক পয়েন্ট। ঠিক আছে? কেন আমি এখন বুঝাতে পারলাম? ইন্টারেস্ট দেয়া টেয়া এটা তো ইসলামিক জায়গা থেকে তো ব্যাংক জিনিসটাই তো তাইলে খারাপ, ব্যাংকে তো ইন্টারেস্ট নিয়েই কথাবার্তা। ঠিক আছে? এটা নিয়ে তো আর দ্বিমত করার কিছু নেই। সো এখানে ইসলামিক জায়গাটা আমরা ওইটা ইয়া না করে আমি জাস্ট বুঝাচ্ছি যে কি টাইপের ক্লায়েন্ট কোন সিচুয়েশনে এটাকে হাই রিস্ক হিসেবে কাউন্ট করবো, আমরা ওই জায়গা থেকে বোঝার চেষ্টা করি। ওকে? সো Ma'am, বোঝা গিয়েছে যে জি, ma'am, এরকম তো কোশ্চেন আমি পরে নিব, Okay, কোশ্চেন ma'am. আমি পরে নিব। ওকে, সো লাইকলি ল্যাক অফ ফাইন্যান্স পয়েন্ট আপনারা বুঝেছেন। থার্ড হচ্ছে সিগনিফিকেন্ট কন্ট্রোল উইকনেস। আপনি যদি ইনফরমেশন পেয়ে থাকেন কিংবা তাদের কোম্পানির বিভিন্ন জিনিস হয়তো যাচাই বাছাই করে বা আপনারা যদি পড়ার সুযোগ পান, হয়তো দেখলেন যে তাদের কন্ট্রোল সিস্টেমটা বেশ উইক। আপনার হয়তো হিউজ পরিমাণ বিজনেস, প্রফিট, সেলস সবকিছুই আছে, বাট কোম্পানির এমপ্লয়ি সংখ্যা মনে করেন যে মাত্র হাতে গোনা 30 জন বা 40 জন, মানে কোনো কোনো ডিপার্টমেন্ট একজনকে দিয়েই চালাচ্ছে, এরকমও হতে পারে, মানে লোক সংখ্যা খুব কম বা সিস্টেমটা খুব একটা স্ট্রং না। সো সিস্টেম স্ট্রং যদি না হয় ডেফিনেটলি এটা হাই রিস্ক। এটাতে কোনো আপনাদের দ্বিমত আছে কিনা? উইক হলেই আপনি দেখবেন, যদি মনে করেন সাপোজ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, মনে করেন সেলস ডিপার্টমেন্টে একজনই সবকিছু ম্যানেজ করছে, সে সেলস এর রিকোয়ারমেন্টটা বা মানে কতটুকু আপনার স্টকে আছে, কি পরিমাণ সেলস হচ্ছে, সেলস এর থেকে কালেকশন কতটুকু হচ্ছে, কতটুকু ক্যাশ কালেকশন হলো, কতটুকু ব্যাংকে কালেকশন হলো, কত ব্যাড ডেট বা কত রিসিভেবল, সবকিছু সে একাই হ্যান্ডেল করছে। আপনার কাছে কি এটাকে রিস্কি মনে হচ্ছে না? অবশ্যই রিস্কি ম্যাম, এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস। সো একজন যখন ম্যানেজ করে সবকিছু ডেফিনেটলি ফ্রডের একটা পসিবিলিটি বেড়ে যায় কিন্তু। সো জাস্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝালাম যে কন্ট্রোল উইকনেস যদি থাকে সেটা কেন হাই রিস্ক। ওকে, এটা যে কোনো ডিপার্টমেন্ট বা ওভারঅল কোম্পানির জন্যই ব্যাপারটা সত্য। যেখানেই কন্ট্রোল উইকনেস থাকবে সেখানেই রিস্ক বেশি, কারণ সেখানে এই কন্ট্রোল উইকনেস এর সুযোগ নিয়ে কেউ কেউ ফ্রড করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, সুযোগ থাকলে তো সবাই ছেড়ে দেয় না। সো ওই জায়গায় আমাদের অডিটর হিসেবে আমাদের জন্য রিস্ক, কারণ মানে যে জায়গাগুলো বা আমাদের সামনে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এসেছে, যে ফিগার গুলো এসেছে বা ব্যাকগ্রাউন্ডের যে প্রসেস গুলো, সব জায়গায় আসলে রিস্ক জড়িত যদি কন্ট্রোল সিস্টেমটা উইক থাকে। ওকে, সো ফোর্থ পয়েন্ট ইজ ল্যাক অফ ফাইন্যান্স ডিরেক্টর। এখানে ফাইন্যান্স ডিরেক্টর বলতে আসলে বোঝাচ্ছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, একটা স্ট্রং ফাইন্যান্স ডিপার্টমেন্টের যদি অভাব থাকে, মনে করেন ফাইন্যান্স ডিপার্টমেন্টটা কিন্তু সমস্ত প্রসেস গুলোর সাথে লিঙ্ক আপ। আপনি সেলস ডিপার্টমেন্ট বলেন, পারচেস ডিপার্টমেন্ট বলেন, যাই হোক না কেন, ফাইন্যান্সের সাথেই কিন্তু সমস্ত লেনদেন, তাই না? আপনি পারচেস করলেও টাকাটা কিন্তু এখান থেকেই নিতে হবে, আবার সেল করে টাকাটা এখানেই আপনাকে বুঝিয়ে দিতে হবে। এরা সমস্ত কিছু হিসাব রাখবে, দিন শেষে এটার একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট বের করার চেষ্টা করবে, কারণ ওনাররা দিন শেষে টাকাটাই বোঝে যে আমার কোম্পানিতে কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, কি অবস্থা। সো সবকিছু কিন্তু ফাইন্যান্সের এখান থেকেই সেটেল হচ্ছে। ওকে, সবকিছু লিঙ্ক আপ এটার সাথে। সো যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টটা স্ট্রং না হয়, ফাইন্যান্স ডিপার্টমেন্টে এডুকেট পারসন না থাকে এগুলোকে ম্যানেজ করার, বোঝার, ডিল করার, তো ডেফিনেটলি ইটস আ রিস্ক পয়েন্ট। ওকে, সো
যদি এরকম ফাইন্যান্স ডিপার্টমেন্টের উইকনেস থাকে কিংবা ফাইন্যান্স ডিপার্টমেন্টে স্ট্রং না হয় কিংবা ডিল গুলো যদি ঠিক মতো না হয়, এটা অডিটরের জন্য একটা। আর অডিটরের সাথে তো ডেফিনেটলি আপনারা যখন কাজ করেন আপনারা কিন্তু ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথেই আপনাদের কাছে, তারাই আপনাকে অ্যাকাউন্টস প্রোভাইড করছে, তারাই আপনাকে সমস্ত ডকুমেন্টস দিচ্ছে, তারাই আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে লিঙ্ক আপ করিয়ে দিচ্ছে ফর দ্য পারপাস অফ দ্য অডিট। সো যাই হোক না কেন আপনি ওটার সাথে মানে ডিরেক্টলি ইনভলভ, আর কোম্পানি সমস্ত কিছুতে ডেফিনেটলি ইনভলভ। সো যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে স্ট্রং না হয়, সেটা একটা কোম্পানির জন্য ডেফিনেটলি একটা রিস্কি পয়েন্ট। And the last one is significant unexplained transaction. If you find on the audit report or in the financial statement that some transaction occur, but there is no notes, detailed notes or disclaimer or proper explanation about this transaction, তাহলে ডেফিনেটলি এটা হাই রিস্ক। মানে মনে করেন আপনি 10 লাখ টাকার একটা ট্রানজাকশন হলো, জাস্ট একটা নাম দিয়ে ট্রানজাকশনের ফিগারটা বসানো, কি পারপাজে বা কেন খরচ করা হয়েছে, সাপোর্টিং কি, মানে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শুধু ফিগারটাই পেলেন, ফিগারের বাইরে আর কোনো ব্যাখ্যা আপনি পেলেন না। কেন পেলেন না? কারণ ওইটা ব্যাখ্যা দেওয়ার মতো তাদের ওই পরিমাণ এক্সপ্লেনেশন তাদের কাছে, স্ট্রং এক্সপ্লেনেশন তাদের কাছে নাই। হয়তো কোনো একটা পারপাজে খরচ হয়েছে যেটা কিনা তারা এক্সপ্লেন করতে পারছে না আসলে, বা বুঝতে মানে আপনাকে হয়তো বুঝাতে পারছে না এটা এই কারণে হয়েছে, বা এটার কোনো হিসাব আসলে আমরা পাচ্ছি না। অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টস মিলানোর জন্য কোনো একটা ফিগার হয়তো বসিয়ে দিল, যেটা কিনা দুই সাইডের গ্যাপ, একটা ফিগার হয়তো বসিয়ে দিল কিন্তু এটার কোনো এক্সপ্লেনেশন নাই। আবার অনেক সময় দেখা যায় যে ঘুষ টুস দিতে হচ্ছে অনেক বড় আকারে, এটা তো ডেফিনেটলি একটু হাইড করার চেষ্টা করে, ফিগারটা বসিয়ে রেখেছে বাট পারপাসটা আপনি বুঝতে পারছেন না, মানে তারা আপনাকে এক্সপ্লেইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আপনি এটা এক্সপ্লেনেশন খুঁজে পাবেন না। সো যেখানে সিগনিফিকেন্ট আনএক্সপ্লেইন ট্রানজাকশন থাকবে ডেফিনেটলি ইজ দ্য রিস্ক পয়েন্ট, কারণ আপনাকে অডিটে খুঁজে বের করতে হবে এটার আসলে এক্সপ্লেনেশন কি, এটা আসলে কোন পারপাজে খরচ হয়েছে এবং এটা সাপোর্টিং কি। ক্লিয়ার? সো দিস 5 points আর হাই রিস্ক পয়েন্ট। ইফ ইউ ফাইন্ড দিস 5 points, আরো আছে রিস্কি পয়েন্ট বাট এগুলোকে একটু হাইলাইট করা হয়েছে। সো এটা হচ্ছে হাই রিস্ক পয়েন্ট। আপনি এখন লো রিস্ক পয়েন্ট আপনারা নিজেরাই পড়েন, দেখেন যে ভাইস ভার্সা, জাস্ট আপনারা দেখেন যে আপনারা বুঝেন কিনা, যে যদি এই টাইপের থাকে তাহলে এই কোম্পানিটা বা এই ক্লায়েন্টের রিস্কটা লো, আর যদি উপরের এই 5টা পয়েন্টের কোনোটা মিলে যায় বা 2টা 3টাও মিলে যায় তাহলে ওই ক্লায়েন্টটা হাই রিস্ক। একটু আপনারা গো থ্রু করেন সো দ্যাট ইউ ক্যান ক্লিয়ার অ্যাবাউট দিস। ম্যাম আমি একটা কোয়েশ্চেন করবো? কোশ্চেন একটু পরে করলে আমার জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আমি গো থ্রু করে যাই পুরোটা, তারপর আপনাদের কোশ্চেন নিব, ডেফিনেটলি সবার কোশ্চেনই নিব। হ্যাঁ, জি ম্যাম। যারা আছেন একটু দেখেন হাই রিস্ক এবং হাই রিস্কটা তো পড়ালাম, লো রিস্কটা একটু গো থ্রু করেন যে বুঝেন কিনা। ওকে, ক্লিয়ার? শিওর ম্যাম। ওকে, সো আমরা এর পরের পয়েন্টটাতে যাই, কি আছে দেখি। সোর্সেস অফ ইনফরমেশন অ্যাবাউট নিউ ক্লায়েন্ট। সো আপনাদের কাছে কোনো একটা ক্লায়েন্ট, এটা ফার্স্ট টাইম আপনারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, সো আপনার কিছু ইনফরমেশন, আরো ডিটেলস কিছু ইনফরমেশন ওই ক্লায়েন্টের নিতে চাচ্ছেন, তাহলে কোন কোন সোর্স গুলো আপনাকে হেল্প করতে পারে যেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিতে পারবেন বিফোর স্টার্টিং দ্য অডিট। কারণ রিস্ক গুলো বোঝার জন্য কিন্তু আপনার ক্লায়েন্টের ইনফরমেশন ডেফিনেটলি দরকার, আদারওয়াইজ তো আপনি হাই রিস্ক লো রিস্ক গুলো বুঝবেন না। ঠিক আছে, সো কোন কোন জায়গা থেকে আমরা নিতে পারি? ইনকোয়ারিজ অফ আদার সোর্সেস, যেমন ব্যাংকার, সলিসিটার্স। সো আমি আগেই বলেছি যে ক্লায়েন্টের কোন কোন ব্যাংকের সাথে তাদের ট্রানজাকশন আছে, তারা আপনাকে ইনফরমেশন দিতে পারে, বা তাদের মানে লিগাল ইস্যুগুলো কারা ডিল করে তারা আপনাকে ইনফরমেশন দিতে পারে। রিভিউ অফ ডকুমেন্টস, যেমন অ্যানুয়াল অ্যাকাউন্টস, লিস্টিং পার্টিকুলার্স, ক্রেডিট রেটিং। সো তাদের যদি লিস্টেড কোম্পানি হয় ডেফিনেটলি তাদের ওয়েবসাইটে অ্যানুয়াল অ্যাকাউন্টস গুলো পাবেন। লিস্টেড কোম্পানি হলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে আপনারা তাদের মানে ইনফরমেশন গুলো পাবেন। তাদের একটা ক্রেডিট রেটিং করাতে হয়, সো ক্রেডিট রেটিং এজেন্সির কাছেও ইনফরমেশন গুলো আপনারা পেতে পারেন। সো এই ডকুমেন্টস গুলো আপনারা এই জায়গাগুলো থেকে যদি পান, সেখান থেকে আপনারা রিভিউ দিয়ে কোম্পানির অবস্থা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন বিফোর স্টার্টিং দ্য অডিট, যেটা কিনা আপনাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন ওই ক্লায়েন্ট আপনার প্ল্যানিং এ হেল্প করবে, যে আমি এই ক্লায়েন্টটাকে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি, মানে তাকে বোঝাটা আমার জন্য জরুরি, তাকে যত বুঝবেন আপনার প্ল্যানিং এ তত সুবিধা হবে। সো থার্ড ওয়ান ইজ প্রিভিয়াস অ্যাকাউন্টেন্টস এন্ড অডিটর্স, মানে প্রিভিয়াস অডিটর্স, যেটা অলরেডি বলেছি যে প্রিভিয়াস অডিটর একটা বিগ সোর্স যে আপনাকে ইনফরমেশন দিবে, যেখান থেকে হয়তো আপনি রিস্কি পয়েন্ট গুলো বলে দিতে পারে, কিংবা আপনাকে হেল্প করবে যে হ্যাঁ এই ক্লায়েন্টের এই জায়গাগুলো হয়তো আপনারা ভালো করে দেখতে পারেন, বা এই ক্লায়েন্টের এই অবস্থা, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এরকম, বা ইনফরমেশন অনেক টাইপের হতে পারে, বাট প্রিভিয়াস অডিটর আপনাকে হেল্প করতে পারে অনেক বেশি। আর আরেকটা যেটা হচ্ছে রিভিউ অফ রুলস এন্ড স্ট্যান্ডার্ড, স্পেসিফিক লস এন্ড স্ট্যান্ডার্ডস দ্যাট রিলেট টু দ্য ইন্ডাস্ট্রি ওয়াইজ। আপনার কিন্তু আমি যেটা আগেও বলেছি যে ব্যাংক ইন্ডাস্ট্রি হলে বাংলাদেশ ব্যাংক, কিংবা এনজিও হলে এনজিও এবি,
তারপরে হচ্ছে লিস্টেড কোম্পানি হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সো এগুলো এক একটা মানে ইন্ডাস্ট্রির জন্য রেগুলেটরি বডি এক একটা থাকে, বা তাদের রুলস রেগুলেশন গুলো একটু চেঞ্জেস হয় এক একটা কোম্পানি, এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক একটা। সো সেগুলো যদি আপনারা একটু দেখেন রুলস রেগুলেশন গুলো, তাহলে হচ্ছে আপনারা ওই ক্লায়েন্ট সম্পর্কে আপনাদের একটা গুড ইনফরমেশন সোর্সেস এগুলো আপনারা হয়তো পেয়ে যাবেন। ঠিক আছে, সো এগুলো আপনি একটু সার্চ দিতে পারেন বিফোর স্টার্টিং দ্য অডিট। আর আমি যেটা আগে বলেছিলাম যে আগের বছরের অডিটরের সাথে কমিউনিকেশন করার একটা ফর্মাল ওয়ে আছে, দ্যাট ইজ প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটার। এটা কি আপনারা ডেফিনেটলি দেখে থাকার কথা, একটু রেসপন্স করেন যে প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটারটা কি দেখেছেন কিনা, দেখতে কিরকম, কিংবা আপনারা ইউজ করেছেন কিনা কোনো ক্লায়েন্টের জন্য। ইউজ করা হয়েছে, দেখেছি। ওকে, সো ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। খুবই সিম্পল ma'am. একটা লেটার, বাট ফর্মালি তাদের কাছ থেকে একটু ইনফরমেশন জানার একটা ওয়ে এটা। সো সো প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটারটা কি, আপনি যে অডিটরের কাছে জানতে চাইবেন, আগের বছর অডিটরটাকে অ্যাড্রেস করে লিখবেন যে আমি এই বছরের অডিটটা পেয়েছি এই কোম্পানির, সো আপনার কাছে জানতে চাচ্ছি যে এমন, এই যে দেখেন আমি জাস্ট এই ওয়ার্ডটা পড়ছি, as you are the previous auditors, we will appreciate it if you kindly let us know if there is any professional reason for which we should not accept the said appointment. আমাদেরকে যদি একটু দয়া করে জানাতেন এমন কোনো প্রফেশনাল রিজন আছে কিনা যেটার জন্য আমরা হচ্ছে এই ক্লায়েন্টটা অ্যাকসেপ্ট মানে আমরা অ্যাকসেপ্ট করতে নাও পারি, বা অ্যাকসেপ্ট করবো কিনা, জাস্ট একটা তার কনসেন্ট নেওয়া বা তার কাছে জানতে চাওয়া অ্যাজ এ প্রিভিয়াস অডিটর হিসেবে। ঠিক আছে, সো এটা দিয়েই আপনারা জাস্ট, সে তারপরে রেসপন্স করলো যে হ্যাঁ, যদি তার কাছে মনে হয় যে কোনো একটা পয়েন্ট আপনার সাথে শেয়ার করা উচিত, লেটার ব্যাক করবে, লেটার ব্যাক করে আপনার কাছে হয়তো সেই ইনফরমেশনটা জানিয়ে দিবে। ঠিক আছে, সো প্রফেশনালি তার কাছ থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হয়, এটা অডিটের প্রসেসের মধ্যে একটা প্রসেস যে প্রফেশনাল ক্লিয়ারেন্স নিতে হয় আগের বছর অডিটর থেকে। সো এটা গেল। আমরা আরো কিছু জিনিস একটু শেয়ার করব, সেটা হচ্ছে যে আগের বছর অডিটরের সাথে কমিউনিকেশন করার তো লেটারটা দেখলাম, বাট কিভাবে কমিউনিকেট করব, লেটারের জন্য লেটার কাকে দিব, মেইলে দিব না অ্যাড্রেসে দিব, বা কাকে অ্যাড্রেস করব, ওই ফার্মের কোনো পার্টনার নাকি এমনিতেই অ্যাড্রেস মানে ওভারঅল অ্যাড্রেস করে লিখবো, নাকি কোনো পার্টনার বা ম্যানেজার বা ডিরেক্টর কাউকে অ্যাড্রেস করে লিখবো, সেটা একটু জানার বিষয় থাকে। সো prospective auditor should seek the prospective client's permission to contact the previous auditor. আপনাকে ডেফিনেটলি, আমরা হয়তো সব ফার্মে সবাইকে সবাই চিনি হয়তো, বা যে যারা পার্টনার লেভেলে থাকে সবার সাথে কিন্তু সবার কমিউনিকেশন থাকে, হুদাবাসির পার্টনার, একনামিনের পার্টনার, আরএচ এর পার্টনার, একাশেমের পার্টনার, হাওলাদার ইউনুস, মুশিম মুহিত, সবকিছু মানে সবাই সবাইকে মোটামুটি চিনে। আমরা তো খুব সংখ্যায় খুব বেশি না চিনি, বাট যোগাযোগের ফর্মাল ওয়ে হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে যোগাযোগ করানো, যে ক্লায়েন্টকে আপনি জানতে চাইবেন যে আগের বছর অডিটরের সাথে আমরা কথা বলবো, সো আগের বছর অডিটর কারা ছিল, বা আপনি কাদের সাথে ডিল করেছেন, তাদের মেইল আইডি, তাদের অ্যাড্রেস, এগুলো সবকিছু আমাদেরকে একটু দেন, আমরা তাদের সাথে কমিউনিকেট করে একটা প্রফেশনাল ক্লিয়ারেন্স লেটার নিব। এটা হচ্ছে ফর্মাল ওয়ে, এবং ক্লায়েন্টও কিন্তু আপনাকে ইজিলি দিয়ে দেওয়ার কথা। সামটাইমস ক্লায়েন্ট হচ্ছে আপনাকে হেল্প করবে না, মানে যোগাযোগ করতে দিবে না। সো যদি if this permission is not given, the prospective auditor should consider carefully the reason for such refusal. আপনাকে দিল না, আপনার একটু কিন্তু চোখ কপাল উঠবে, কেন দিল না, কেন? ক্লায়েন্ট কি তাহলে কিছু হাইড করছে যে আমরা আগের বছর অডিটরের সাথে কথা বললে কিছু জেনে যাবে, এরকম কোনো কি ব্যাপার আছে কিনা? সো রিফিউজ করলে সেটাকে একটু কেয়ারফুলি চিন্তা করবেন, কেন রিফিউজ করলো, রিজনটা কি, তাহলে তো আপনার আগ্রহ আরো বেড়ে যাবে জানার যে কেন রিফিউজ করলো। সো যদি সে রিফিউজ করে তারপরও আপনার কিন্তু আগের বছর অডিটরের সাথে যোগাযোগের মাধ্যম থাকে, কিরকম, ওই যে বললাম আমরা তো সবাই আইসিবির আন্ডারেই সব ফার্ম গুলো। সো আমি এভাবে ভাত খেতে চেয়েছি, সে আমাকে খেতে দিল না, আমাকে ওভাবে ভাত খেতে হবে, বাট আমাকে তো জানতে হবে, আদারওয়াইজ তো আমি অডিট করবো কিভাবে? যদি এমন কোনো ইস্যু থেকে থাকে, মেজর ইস্যু যেটা আমার জন্য রিস্কি পয়েন্ট, তাহলে তো আমাকে কনসিডার করতে হবে যে আমি অ্যাপয়েন্টমেন্টে নিবো কি নিব না। সো নর্মালি কমিউনিকেট করতে দেয়, যদি না দেয় কেয়ারফুলি একটু কনসিডার করবেন যে কেন সেটা দেয়নি, এবং সেটা চেক করে তারপর অডিট শুরু করবেন। ঠিক আছে, এটা ছিল একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে, আপনি যখন আপনারা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বা আপনারাও বলেছেন যে এজিএম কিংবা বোর্ড মিটিং এ ডিসাইড হয় অডিটর কে হবে না হবে। সো আপনি যে অডিটর হবেন বা আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিল, এটা ডেফিনেটলি একটা রিটেন ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? অ্যাপ্রুভ ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে ওরালি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি,
বা মুখে মুখে তাদের কোনো কথা হয়নি যে এবছর অডিটের এই হবে, ডেফিনেটলি তাদের একটা এজেন্ডা থাকে, মিটিং মাইনুস থাকে এবং অ্যাপ্রুভড, সেখানে লেখা থাকে যে এই বছর অডিটর এ হবে, তার জন্য ফি এত। সো আপনার অ্যাপয়েন্টমেন্টটা যেমন মানে ভ্যালিড হওয়ার জন্য একটা মিটিং লাগে, অ্যাপ্রুভ মিটিং লাগে, তেমন আগের বছর অডিটরের রেজিগনেশন যেটা, রিমুভাল যেটা, সেটার জন্য কিন্তু একটা রিটেন ডকুমেন্টস ক্লায়েন্টের কাছে থাকে। সো আপনি আসলে মানে অ্যাপ্রুভড ওয়েতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিনা যদি আপনি দেখতে চান, ডেফিনেটলি তাদের কাছে ওই মিটিং মাইনুস রিটেন যে কপিটা সেটা চাইবেন, তারা আপনাকে শেয়ার করবে। ঠিক আছে? সো আমি অ্যাপয়েন্টেড কি লিগাল ওয়েতে কিনা বা অ্যাপ্রুভড কিনা বোর্ডে, এটা সামটাইমস আমাদেরকে একটু দেখতে হতে পারে। কারণ অনেক সময় হয়তো আপনারা শুনে থাকবেন অডিটের মাঝপথে বলে যে, অডিটরকে বলে যে না আপনার অডিট করা লাগবে না, যদি দেখে যে অডিটর তার অনেক কিছু বের করে ফেলেছে, তারপরে হচ্ছে গিয়ে তার অনেক ফ্রড হয়তো বের করার চেষ্টা করছে, তখন ম্যানেজমেন্ট কি করে, ও তো রেসপন্সিবল পার্টি, তো আর ওনার না, ইন্টেন্ডেন্ট ইউজার না, রেসপন্সিবল পার্টি হয়তো ওই যে ওনারকে কনভিন্স করে বলে যে তাদের সাথে অডিট করবো না বা এই ফার্মকে অডিট করাবো না। সো তখন আপনার একটা লিগাল ডকুমেন্টস লাগে যে আমার অ্যাপয়েন্টমেন্টটা তো আসলে এমনি এমনি হয়নি, আমার অ্যাপয়েন্টমেন্টটা তো ডেফিনেটলি একটা লিগাল ওয়েতে হয়েছে এবং ডকুমেন্টেড ওয়েতে হয়েছে। সো ডেফিনেটলি সেটা আপনাকে মানে ওই ডকুমেন্টসটা আপনাকে একটু চেয়ে নিতে হবে, যাতে করে যে কোনো ইস্যুতে আপনি তখন একটু প্রোটেস্ট করতে পারেন যে এটা তো আসলে ওরালি কোনো আপনাদের সাথে আমাদের কোনো কমিউনিকেশন, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তো ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট লেটার, হ্যাঁ, এটা বোর্ড মিটিং এ অ্যাপ্রুভড। সো এরকম হুটহাট করে হয়তো আপনাকে তারা ওখান থেকে রিমুভও করাতে পারবে না। সো এগুলো একটু দেখে নিবেন আপনারা বা চেয়ে নিবেন যদি দরকার হয়। আর এঙ্গেজমেন্ট লেটার দিয়ে তো আমরা নর্মালি অডিট শুরু করি, সেটা এঙ্গেজমেন্ট লেটারের মানে কন্টেন্ট গুলো আমরা একটু পরেই পড়ছি, জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিলাম, এখন হচ্ছে বাকিটা দেখবো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে when the outgoing auditors have fees still owing by the client। আচ্ছা, এটা আমি আমার মতো করে একটু বুঝাই। মনে করেন যে আপনি প্রফেশনাল ক্লিয়ারেন্সের জন্য একটা ক্লায়েন্টে চিঠি দিলেন, তারা জানালো যে ভাই অন্য কোনো রিস্ক পয়েন্ট নাই, বাট তারা তো আমাদেরকে এখনো অডিট ফি দেয়নি। সো আমি যদি একটা ছোট ফার্ম হয়ে থাকি, আমার টার্নওভার হয়তো খুব কম, আমার হয়তো একটা দুইটা ক্লায়েন্টের টার্নওভার আমার জন্য বেশ ভ্যারি করে, তাহলে ফি নির্দিষ্ট টাইমে না পেলে আমার জন্য আমার ফার্ম চালানো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি বুঝেন? সো আমার জন্য এটা একটা হয়তো ভাইটাল ফ্যাক্টর। বাট আবার কিছু বিগ ফার্ম আছে যে 1 লাখ 2 লাখ টাকা কয়েক বছর হয়তো কোনো ক্লায়েন্টের কাছে বাকি থাকলো, নর্মাল থাকে না, বাট বাকি থাকলেও তাদের খুব একটা মানে টার্নওভারের উপর ইম্প্যাক্ট ফেলে না। সো ইটস ডিপেন্ড অন যে আপনার ফার্মের ভলিউম কেমন, আপনার ফার্মের টার্নওভার কেমন। এই ফিটা যদি আপনি 6 মাস পরে পান, 1 বছর পরে পান, আপনার টার্নওভারে কোনো অসুবিধা আছে কিনা বা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, সো এগুলো বিচার বিবেচনা করে আপনি হয়তো সে প্রফেশনাল ক্লিয়ারেন্সে লিখতেই পারে, আপনি বিবেচনা করবেন আমার জন্য এটা কতটা ভাইটাল। ঠিক আছে, ওইটা ডিসাইড করে দেন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করবেন। ওকে, আচ্ছা। সো আর লাস্ট যে পয়েন্টটা আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাকসেপ্ট করার আগে আরেকটা দেখতে পারি যে কোনো লিগাল ডকুমেন্টস আগের অডিটরের কাছে আছে কিনা, যেগুলো আপনার দরকার, বা আপনি অডিট করার সময় লিগাল ডকুমেন্টস এর জিনিসগুলো আপনার দরকার, বাট আগের বছর অডিটর হয়তো তাদের সাথে কোনো ফি এর ইস্যুতে ওই ডকুমেন্টস গুলোকে তাদের জিম্মায় রেখেছে যে না, আপনার ফি না দিলে আমরা লিগাল ডকুমেন্টস গুলো দিব না। সেরকম যদি কোনো ইস্যু থাকে, আপনি আগে বলবেন কে ক্লায়েন্টের সাথে ওই আগের বছর অডিটরের সেটেল ডাউন হোক, দেন আপনি অডিট শুরু করেন। কারণ লিগাল ডকুমেন্টস গুলোর মেইন কপি যদি আপনার কাছে মানে ক্লায়েন্টে না থাকে, বা আপনি যদি এগুলো রিভিউ দিতে না পারেন অডিটর হিসেবে, সো আপনার কিন্তু অডিটে মানে মেইন শুরু করা, যেটা শুরু করতেই আপনার একটু অসুবিধা হবে। ঠিক আছে, এটা খুব রেয়ার একটা পয়েন্ট, বাট জাস্ট বলে দেয়া যে এরকম কোনো ইস্যু হলে আপনি আগে তাদেরকে সেটেল ডাউন করে ডকুমেন্টস গুলো আনিয়ে নিতে বলবেন, দেন আপনি আপনার অডিট শুরু করবেন। ঠিক আছে, সো এখন এতগুলো পয়েন্টের পরে এখন আমরা আসি এঙ্গেজমেন্ট লেটার। আমি তো পয়েন্ট অনেক কিছু দেখলাম, জানলাম, সবকিছু মিলে আমার কাছে যদি মনে হয় আমি মানে ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অ্যাকসেপ্ট করব, সো আমি অ্যাকসেপ্ট করতে পারি কি, এক হচ্ছে একটা চিঠির মাধ্যমে অ্যাকসেপ্টেন্স, আপনার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি অ্যাকসেপ্ট করেছি, আমরা কাজ শুরু করব। অথবা এঙ্গেজমেন্ট লেটার, এখন যেটা দেখাবো এটাও কিন্তু এক ধরনের অ্যাকসেপ্টেন্স। যখন আপনি ক্লায়েন্টকে এঙ্গেজমেন্ট লেটার দিচ্ছেন, ধরে ক্লায়েন্ট মনে করছে যে আপনি তার অ্যাপয়েন্টমেন্টটাকে একদম ফর্মালি অ্যাকসেপ্ট করেছেন এবং কাজ শুরু করে দিবেন। ঠিক আছে, সো অ্যাকসেপ্টেন্স দুই ভাবে হতে পারে, এক পেজের একটা অ্যাকসেপ্টেন্সও দিতে পারেন, আবার এঙ্গেজমেন্ট লেটার দিলেও কিন্তু এটা একটা অ্যাকসেপ্টেন্স লেখা থাকে। আমি আপনাদেরকে দেখাবো কোথায় লেখা আছে যে এটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের অ্যাকসেপ্টেন্স। সো এঙ্গেজমেন্ট লেটারের কিছু টার্ম আছে, সেগুলো আমরা একটু দেখবো। Define clearly the extent of the farm responsibility and so minimize the possibility of misunderstanding between the client and farm। কেন এঙ্গেজমেন্ট লেটার দিবেন? এঙ্গেজমেন্ট লেটার আমরা আগে পড়লেই বুঝবো যে এঙ্গেজমেন্ট লেটার কেন এত ইম্পর্টেন্ট। কারণ এখানে অডিটর রেসপন্সিবিলিটি বলা থাকে, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি বলা থাকে, কে কি কাজ করবে সবকিছু একটু ক্লিয়ারলি ডিফাইন করা থাকে। সো
অডিট শুরু করাটা ইজি হয় এবং অডিটে আপনার কোঅপারেশনটা ভালো হয়, কোঅর্ডিনেশনটা ভালো হয়। আপনি যদি এঙ্গেজমেন্ট লেটারটা সাইন না করায় নিয়ে আসেন তার কাছ থেকে, সে হয়তো অনেক কিছু ডিসঅ্যাগ্রি করবে, এটা কেন দিতে হবে, এটা কি আমার দায়িত্ব নাকি, আমি কেন হেল্প করব, বা অনেক কিছু। সো এঙ্গেজমেন্ট লেটারে এরকম ভাবে সাজানো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা আমাদের মানে আইসা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিং, এটা 210-তে আছে, স্ট্যান্ডার্ডের ওই প্যারাতে আছে। সো আমরা সেখানে ইজিলি বলা আছে যে এটাকে কালেক্ট করতে হবে বা এখানে আপনারা অডিটে এটাকে ইউজ করতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে প্রোভাইড রিটেন কনফার্মেশন অফ দ্য ফার্মস অ্যাকসেপ্টেন্স। এই যে যেটা বলছিলাম, এঙ্গেজমেন্ট লেটারটা দেওয়া মানে বোঝা যায় এটা একটা রিটেন কনফার্মেশন যে আমি অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে। সো আমরা এখন যাই, এঙ্গেজমেন্ট লেটারের কন্টেন্ট গুলো একটু পরে দেখবো, আমরা আগে এঙ্গেজমেন্ট লেটারে দাঁড়ান, আমি একটু আলাদা আরেকটা জায়গায় আছে, আমি আপনাদেরকে পড়াচ্ছি, একটু দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, সোফার যে যতটুকু পড়িয়েছি আপনাদের কি বোঝা গিয়েছে বা আন্ডারস্ট্যান্ডেবল যে কি পড়িয়েছি বা কি বুঝাতে চেয়েছি? ম্যাম একটু অ্যাপয়েন্টমেন্ট যখন অ্যাকসেপ্ট করবো কি কিসের কিসের জন্য ডিনাই করবো ওটা একটু আরেকবার যদি বলতেন, আমার কানেকশনটা একটু উইক হয়ে গিয়েছিল, তো আমি কমপ্লিট ঠিক আছে, আপনি যদি রেকর্ড পান তাহলে ওখান থেকে আরেকটু দেখে নিন, ঠিক আছে। অথবা সিনপসিসটা তো দিব, ওটা একটু গো থ্রু করেন। নেক্সট ক্লাসে আপনি যদি একান্তই না বুঝেন রেকর্ড দেখে অথবা পড়ে, দেন আই উইল টেক ইউর কোশ্চেন, ওকে। কারণ এক জি একজনের এক একটা টাইমে নেটওয়ার্ক কানেকশন একটু উইক থাকতে পারে। এখন কি ওটাকে আমি সব পয়েন্ট আবার রিপিট করা তো আমার জন্য একটু টাফ, যেহেতু সময় স্বল্পতা আছে আমাদের। আমরা আগে শেষ করে নেই, এরপরে হচ্ছে আপনার দেখবো, আপনি একটু সিনপসিসটা দেখবেন, প্লাস ক্লাসে রেকর্ড থাকলে সেটা একটু দেখার চেষ্টা করবেন, দেখবেন যে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটু কুইকলি যাই, আমাদের সময় আর হাফ এন আওয়ার আছে। সো এঙ্গেজমেন্ট লেটার তার ফরম্যাটটা একটু দেখি বা কি লেখা আছে সেটা একটু দেখার চেষ্টা করি, জাস্ট ইন আ সিম্পল ওয়ে। সো এঙ্গেজমেন্ট লেটার আমরা কাকে দিচ্ছি? ক্লায়েন্টকে। সো ডেফিনেটলি ক্লায়েন্টকেই অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেসের জায়গায় ক্লায়েন্টের নাম থাকবে। আর লিখবো অডিট এঙ্গেজমেন্ট লেটার ফর এবিসি কোম্পানি, জাস্ট আমি একটা নাম দিয়েছি, ইয়ার ইন্ডেড এত। সো এটা হচ্ছে ওকে। সো ডিয়ার স্যার, ফার্স্ট এর একটু জাস্ট প্যারাটা দেখিয়ে ইন্ট্রোডাকশনটা। ফলোইং আওয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অডিটর অফ দ্য এবিসি কোম্পানি লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড এত, we are pleased to set out below our responsibilities as auditor and our understanding of further audit related services you require us to perform. So just একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলো যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি এবং আমরা নিচে রেসপন্সিবিলিটি গুলো একটু ডিসকাস করবো, অডিটরের কি রেসপন্সিবিলিটি, ম্যানেজমেন্টের কি রেসপন্সিবিলিটি, যাতে করে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয়। সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন পরে দ্য অবজেক্টিভ এন্ড স্কোপ, যে আমরা যে অডিট করবো সেটার অবজেক্টিভ কি এবং আমরা যে অডিট করবো সেটার স্কোপ কি। You have requested that we audit the financial statement of the company. Financial statement কি থাকে? Financial position, profit and loss and statement, changes in equity, statement of cash flow এবং notes to the financial statement, এগুলোতে আমরা অডিট করি, তাই না? এটা হচ্ছে স্কোপ, ঠিক আছে। আমরা কিসে অডিট করি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করি, এটাই আমাদের স্কোপ। এর মাঝে আছে ফাইন্যান্সিয়াল পজিশন, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো এবং নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এই লাইনটা যদি আমি পড়ি, উই আর প্লিজ টু কনফার্ম আওয়ার অ্যাকসেপ্টেন্স এন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দিস অডিট এঙ্গেজমেন্ট বাই মিনস অফ দিস লেটার। ওই যে আমি বলেছি না, অ্যাকসেপ্টেন্স লেটার, এঙ্গেজমেন্ট লেটার দিয়ে অ্যাকসেপ্টেন্স লেটার বোঝায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দিয়েছে সেটা অ্যাকসেপ্টেন্স। সো এই লাইন দিয়েই কিন্তু ক্লায়েন্টকে কনফার্ম করে দিলেন যে তোমার অ্যাপয়েন্টমেন্টটা আমি ফর্মালি অ্যাকসেপ্ট করে নিলাম এবং অডিটটাও শুরু করে দিলাম। আর অবজেক্টিভ কি? একদম সিম্পলি যদি বলি, দ্য অবজেক্টিভ অফ আওয়ার অডিট আর টু অবটেন রিজনেবল অ্যাসুরেন্স। রিজনেবল অ্যাসুরেন্স আপনাদেরকে ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম যে স্ট্যান্ডার্ডই আমাকে বলছে রিজনেবল অ্যাসুরেন্সের কথা, স্ট্যান্ডার্ড আমাকে অ্যাবসলিউট অ্যাসুরেন্সের কথা বলেনি। পেয়েছেন? এটা কিন্তু স্ট্যান্ডার্ডের কথা, এটা আমি নিচে বানিয়ে বসিনি এখানে। সো অবটেন রিজনেবল অ্যাসুরেন্স অ্যাবাউট whether the financial statement as a whole are free from material statement. ডিটেলস আর পড়লাম না। অর্থাৎ আমাদের মূল অবজেক্টিভ কি অডিটের? একটা কনক্লুশন ড্র করা, রিজনেবল অ্যাসুরেন্স দেয়া বা অবটেন করা, আপনার এভিডেন্স অবটেন করলাম, চেক করলাম এবং একটা কনক্লুশন দিলাম রিজনেবল, মানে অ্যাসুরেন্স। এটা রিজনেবল হতে পারে, লিমিটেড হতে পারে। এখানে রিজনেবলের কথা বলা আছে কারণ নর্মালি লিমিটেড অ্যাসুরেন্স তো সবসময় সব জায়গায় হয় না। সো আমরা তো চেষ্টা করি আগে হচ্ছে গিয়ে আমার মানে ইনফরমেশন বা এভিডেন্স গুলো কালেক্ট করা, দেন হচ্ছে গিয়ে অ্যাসুরেন্স কি হবে না হবে সেটা ড্র করার, ঠিক আছে। সো দ্য নেক্সট পয়েন্ট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অডিটর। অডিটর রেসপন্সিবিলিটি কি এই এঙ্গেজমেন্ট লেটারে খুব সুন্দর করে বলে দেয়া থাকে, আমি জাস্ট একটু পড়াচ্ছি। আইডেন্টিফাই এন্ড অ্যাসেস দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট whether due to fraud and error বা এগুলো। সো ফার্স্ট অফ অল হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিস্ক অ্যাসেস করা এবং কোথাও কোনো
মানে মেজর মিস্টেক আছে কিনা বা মিস স্টেটমেন্ট আছে কিনা সেগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করা, এটা হচ্ছে অডিটরের প্রথম রেসপন্সিবিলিটি। সেকেন্ড হচ্ছে অবটেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল রিলেভেন্ট টু দ্য অডিট ইন অর্ডার টু ডিজাইন অডিট প্রসিজার, অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটাকে একটু আন্ডারস্ট্যান্ড করা, বোঝার চেষ্টা করা যে এটা উইক না স্ট্রং, বা সেটার উপর ডিজাইন করে আমার অডিটটা কেমন হবে। থার্ড হচ্ছে ইভালুয়েট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ অ্যাকাউন্টিং পলিসিস অ্যান্ড রিজনেবলনেস অফ অ্যাকাউন্টিং এস্টিমেট। আমরা অডিটরের আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার ক্লায়েন্টের যে অ্যাকাউন্টিং পলিসি থাকে সেই অ্যাকাউন্টিং পলিসিটা ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড অনুসারে আছে কিনা, কিংবা অ্যাকাউন্টিং এস্টিমেট যেটা করেছে সেটা ঠিক আছে কিনা, ডিসক্লোজার গুলো ঠিক আছে কিনা, এগুলো চেক করা, এটাও একটা মেইন রেসপন্সিবিলিটি অডিটরের। conclude on the appropriateness of management use of the going concern basis, অর্থাৎ এই ক্লায়েন্টটা গোয়িং কনসার্ন কিনা। গোয়িং কনসার্ন কি, 12 মাসের বেশি যদি একটা ক্লায়েন্ট চলে বা চলার মতো ফাইন্যান্সিয়াল অবস্থা থাকে একে বলে গোয়িং কনসার্ন। আর যদি 12 মাসও চলতে পারবে না এরকম সিচুয়েশন দেখেন তাহলে একে বলে গোয়িং কনসার্ন থ্রেট, অর্থাৎ 12 মাস চলবে কিনা সেরকম অবস্থাও এই কোম্পানির নাই, বা ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এতটা উইক। সো এগুলো বাছাই করা অডিটরের কিন্তু কাজ, যে কোনো রিস্ক আছে কিনা যে 12 মাসের মধ্যেই হয়তো কলাপস করবে কিংবা সে চলতে থাকবে, এরকম ইনসিউরিটি আমার আছে কিনা। লাস্ট হচ্ছে ইভালুয়েট দ্য ওভারঅল প্রেজেন্টেশন স্ট্রাকচার কন্টেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুডিং ডিসক্লোজার। আমরা অডিটররা কি দেখি, কারেন্ট অ্যাসেটে আছে কিনা, নন কারেন্ট অ্যাসেটে আছে কিনা, টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্ট্রাকচার ঠিক আছে কিনা, কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা, আমার ডিসক্লোজার গুলো ঠিক আছে কিনা, এগুলো সবকিছু চেক করা কিন্তু অডিটরের দায়িত্ব। আপনি কিন্তু শুধু একটা দিয়ে দিলে ওটা নিয়ে কিন্তু অডিট শুরু করে দেন না, আপনার আগে দেখেন যে ঠিক মতো ঠিক জায়গায় সবকিছু বসানো হয়েছে কিনা, বা স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, যে স্ট্রাকচার আমার IS 1 রেফার করছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্ট্রাকচার সেটা ঠিক আছে কিনা, সেই অনুসারে সেটা তারা ফলো করেছে কিনা, কিংবা যদি ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের যে দেখানো ফরম্যাট বা সার্কুলেটেড ফরম্যাট আছে সেই ফরম্যাটে তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করেছে কিনা সেটা হচ্ছে আপনি অডিটর হিসেবে চেক করা দায়িত্ব। সো মোটামুটি এগুলো হচ্ছে মেজর রেসপন্সিবিলিটি অডিটরের। আর যদি ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটির দিকে আসেন, সবার প্রথমে হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা ক্লায়েন্টের দায়িত্ব। সেকেন্ড হচ্ছে কোম্পানির কমপ্লায়েন্স, মানে রুলস রেগুলেশন ল এগুলো সব কমপ্লাই করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা কিন্তু তার দায়িত্ব। নট অনলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে বাট অলসো রুলস রেগুলেশন গুলো কমপ্লাই করতে হবে। থার্ড হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা যাতে স্ট্রং থাকে, ম্যানেজমেন্টের সেটা ভালো করে খেয়াল করতে হবে, এবং সেটার কারণে যেন কোনো ধরনের মিস স্টেটমেন্ট, ফ্রড, এরর এগুলো না হয় এদিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ফোর্থ হচ্ছে ফর মেইনটেইনিং প্রপার অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড সিলেক্টিং, আচ্ছা অ্যাকাউন্টিং পলিসি গুলো যেন স্ট্যান্ডার্ড অনুসারে হয়, যেটা আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেগুলোর সাথে যেন ফলো করে পলিসি গুলো থাকে, সেটা চেক করা, সেটা এনশিওর করা কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব। আমি অডিটর হিসেবে চেক করবো যে সে যেটা দিয়েছে সেটা ঠিক আছে কিনা, বাট ঠিক করে রাখাটা দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। ক্লিয়ার? তারপর হচ্ছে ম্যানেজমেন্টের আরো রেসপন্সিবিলিটি আছে, সে অডিটরকে কি প্রোভাইড করবে, অ্যাক্সেস টু অল ইনফরমেশন, মানে আপনার অডিটের রিলেটেড যত ধরনের ইনফরমেশন সবকিছু সে শেয়ার করবে আপনার সাথে। এডিশনাল ইনফরমেশন আরো কিছু যদি লাগে অডিটের প্রয়োজনে সেগুলো আপনার সাথে শেয়ার করবে। আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু পার্সন, অর্থাৎ আপনার মনে হলো সেলস ডিপার্টমেন্টের সাথে অডিটর হিসেবে আপনি একটু কথা বলবেন, তাদের প্রসেস বুঝবেন, কি বলবো পারচেস ডিপার্টমেন্ট বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের সাথে আপনার কাছে থাকতে পারে, এগুলোকে লিঙ্ক আপ করিয়ে দেওয়া ম্যানেজমেন্টের দায়িত্ব। আপনাকে অডিটর হিসেবে সবার কাছে অ্যাক্সেসিবল করা, যেখানে যেখানে আপনার প্রয়োজন, অডিটের প্রয়োজনে আপনি যার সাথে কথা বলতে চান, দেখা করতে চান, ইনফরমেশন নিতে চান, সবকিছুই এনশিওর করা ম্যানেজমেন্টের দায়িত্ব। ওকে, এটা তো গেল ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি। তারপর হচ্ছে টাইম টেবিল একটা, এখানে আপনারা লিখবেন যে কত টাইমের মধ্যে আপনি শেষ করতে চান অডিট বা কি। এখানে ফিটা একটু বলে দেয়া, যেটা কিনা অ্যাপয়েন্টমেন্ট লেটারে বলা আছে সেটাকে জাস্ট আরেকটু এখানে এক্সক্লুডিং ফ্যাট কত টাকা এই অডিটের ফি সেটা একটু জাস্ট এখানে লিখে দেয়, এটা একটা পার্ট। আর লাস্ট হচ্ছে রিপোর্টিং কি, মানে আপনি কোন কোন জিনিসগুলো দেখবেন, IAS, IFRS, কোম্পানিজ অ্যাক্ট বা বাংলাদেশ মানে ব্যাংক হলে বাংলাদেশ ব্যাংক BRBD সার্কুলার গুলা, ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, তারপরে লিস্টেড কোম্পানি হলে সিকিউরিটি এক্সচেঞ্জ রুলস অ্যাক্ট, এগুলো সবকিছু আপনি অডিটের সময় চেক করবেন। এটা এখানে বলে দেওয়া যে হ্যাঁ আমি রিপোর্টিং এর সময় এই জিনিসগুলো চেক করব, এবং সবকিছু মিলিয়ে আমি হচ্ছে গিয়ে যদি দেখি সবকিছু ঠিক আছে, আমি যদি অল ইনফরমেশন অবটেইন করতে পারি, প্রপার বুকস অফ অ্যাকাউন্টস যদি আপনারা ল অনুসারে রেখে থাকেন, রেকর্ড সবকিছু যদি মেনে চলেন বা সবকিছু ঠিক থাকে, তাহলে হয়তো রিজনেবল অ্যাসুরেন্স। আদারওয়াইজ যদি মনে করি হয়তো মানে অডিট ফার্ম লিমিটেড অ্যাসুরেন্সও দিতে পারে, যেমন কোয়ালিফাইড, ডিসক্লেমার, অ্যাডভার্স, মানে লিমিটেড অথবা রিজনেবল দুই টাইপের অ্যাসুরেন্সই হতে পারে, ডিপেন্ড অন যে আপনার ইনফরমেশন গুলো কতটুকু মানে
ঠিকঠাক ভাবে প্রোভাইড করা বা অডিটর কতটুকু স্যাটিসফাইড এটার উপরে রুলস রেগুলেশন কিভাবে ফলো করেছেন, ঠিক করেছেন কিনা, বা ডকুমেন্টস মানে সাফিসিয়েন্ট অডিট এভিডেন্স তাদেরকে দিয়েছেন কিনা চেক করার জন্য সবকিছুর উপর ডিপেন্ড করে একটা কনক্লুশন ড্র করে অডিটর যে এটা রিজনেবল অ্যাসুরেন্স না লিমিটেড অ্যাসুরেন্স হবে। সো এগুলো বলে ক্লায়েন্টের মানে পার্টনার যে সে সাইন করে এবং কাউন্টার সাইনের জন্য ওই কোম্পানির যে হায়ার লেভেলের থাকে সে সব দুজনেই কাউন্টার সাইন করে এটাকে অ্যাগ্রি করে নেয় যে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলোতে তারা দুপক্ষ অ্যাগ্রি, এবং এটা দিয়ে তারপরে অডিটটা শুরু করে। আর এটা নেওয়ার পরে অডিট শুরু করার বেনিফিট অলরেডি বুঝে গিয়েছেন, কারণ দুই পক্ষে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় সেজন্য এঙ্গেজমেন্ট লেটারটা খুবই জরুরি, কারণ এখানে ব্রিফলি বলা আছে কার কি রেসপন্সিবিলিটি, কে কি করবে না করবে, বা অডিটটা অ্যাকচুয়ালি কোয়ালিটিফুল এবং সুন্দর হওয়ার জন্য কি প্রসেসটা আসলে ফলো করা উচিত। ঠিক আছে, সেগুলো যদি লেখা থাকে এবং দুই পক্ষ যদি এগ্রি থাকে এরপরে কি আর নন কোঅপারেশন এই টাইপের কিছু হওয়ার কথা? নো ম্যাম। ওকে, সো হোপফুলি আমরা যদি আবার মেইন শিটে যাই, জাস্ট আপনাদের হয়তো খুব সংক্ষেপে কন্টেন্ট গুলো বললো যে এঙ্গেজমেন্ট লেটারের কন্টেন্ট গুলোকে আপনি একটু পড়েন তো, যে কোনো একজন, গোলাম রাব্বানি একটু পড়েন কন্টেন্ট গুলো। ম্যাম contents of কন্টেন্টস অফ অডিট এঙ্গেজমেন্ট লেটার, হ্যাঁ বলেন। objective and scope of the audit, এটা আমরা auditors পড়েছি তাই না, এটা আমরা দেখেছি একটু আগে। জি। তারপর auditors responsibility, ইয়েস দেখেছি, the reporting framework হ্যাঁ দেখেছি, and management's responsibility, ইয়েস দেখেছি, timetable and fees, দেখেছি, ফর্ম অফ রিপোর্ট, reports. ফর্ম অফ রিপোর্টস যে লাস্টের দিকে যে লেখা থাকে যে রিজনেবল না লিমিটেড এরকম কি টাইপের দিব, ডিপেন্ড অন যে মানে আমরা যদি সবকিছু ঠিক পাই তাহলে এক টাইপের, যদি না পাই তাহলে আরেক রকম। হ্যাঁ, তো এই সবগুলো কিন্তু অলরেডি আমি যে পড়িয়েছি এটাতে কভার করা আছে। আমি আপনাদের সাথে হয়তো একটু পরে কথা বলতে বলতে বা কোশ্চেন নিতে নিতে আপনাদেরকে এটা প্লাস এই যে এঙ্গেজমেন্ট লেটার আরেকটা শিটে ছিল দুটোই শেয়ার করে দিব আপনাদেরকে। হ্যাঁ, সো লাস্ট যেই স্লাইডটা এই চ্যাপ্টারের সেটা একটু দেখে নেই, তারপরেই আমি কোশ্চেন নিব, তারপর তো শেষ। ওকে, সো লাস্ট যে পয়েন্টটা বা যে ডিসকাশনটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অডিট এঙ্গেজমেন্ট লেটার ফর রিকারিং অডিট। আমি একবার বলেছি যে নিউ ক্লায়েন্ট হলে অডিট এঙ্গেজমেন্ট লেটারটা নিতে হবে। যদি আপনি এই গত বছর আপনি অডিট করেছেন, তারপরের বছর আপনি, তারপর বছর আপনি, প্রতি বছর কি অডিট এঙ্গেজমেন্ট লেটার নতুন করে নিতে হবে? আপনার কি মনে হয়? আমার টানা করলে নিতে হয়, যদি পরপর করি পরপর না করলে নর্মালি নিতে হয় না। যদি পরপর সরি যদি পরপর করি, মনে করেন টানা 5 বছর আমি অডিট করলাম, দরকার নেই, একবার নিলে সেকেন্ড টাইমে নিতে হবে না, কারণ একজনের সাথে তো আপনার আন্ডারস্ট্যান্ডিং অলরেডি বিল্ড আপ হয়ে গিয়েছে, রেসপন্সিবিলিটি গুলো অলরেডি ডিসকাসড এবং শেয়ার্ড। তাহলে প্রতি বছর একই জিনিস তো রিপিট করার দরকার নেই, তাই না? যে তোমার রেসপন্সিবিলিটি কি, আমার রেসপন্সিবিলিটি কি, রাইট? এগুলো কি বারবার একই জিনিস তাকে বলার দরকার আছে? বাট যদি আপনি 3 বছর পরে গ্যাপ পড়ে, আবার 3 বছর পরে হয়তো আপনি অডিট করছেন, তখন কিন্তু সে আবার আপনার কাছে নতুন, তখন আবার নতুন করে এঙ্গেজমেন্ট, মানে গ্যাপ করা যাবে না। যদি গ্যাপ না পড়ে তাহলে এক এঙ্গেজমেন্ট লেটার দিয়েই কন্টিনিউয়াস অডিটটা চালানো যাবে, বাট যদি গ্যাপ পড়ে আপনাকে নতুন করে আবার হচ্ছে এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে। ঠিক আছে, সো কি কি কারণে আমার এঙ্গেজমেন্ট লেটার, আমি যদি রিকারিং অডিটর হই, রিকারিং অডিটর মানে কি এই বছর আমি, পরের বছরও আমি, নর্মালি তো আমি বলেছি যে দিতে হয় না, বাট কিছু সিচুয়েশন আছে যদি এ ধরনের সিচুয়েশন অ্যারাইজ হয় তাহলে দিতে হয়। আপনি রিকারিং অডিটর, আপনি পরের বছর আপনি অডিট করছেন, বাট আবার এঙ্গেজমেন্ট লেটার দিতে হচ্ছে। কি সেই ঘটনা? যদি any indication that the entity misunderstanding the objective and scope of the audit, আপনি তো ঠিকই এঙ্গেজমেন্ট লেটার দিলেন, অডিট করতে গিয়ে দেখলেন ভাইরে ভাই এরা তো বুঝেই না, অবজেক্টিভ স্কোপই ভালো করে বুঝে না, আমি যেটা বুঝিয়েছি। সো আপনি আরেকটু ইজি ভাষায় হয়তো বা লিখে এটাকে রিসাবমিট করতে পারেন পরের বছর, যে ভাই এবার একটু ইজি করে লিখেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর আপনারা বুঝলে তো আসলে আমাদের সাথে কোঅপারেশনটা ভালো হবে। ঠিক আছে, যদি তারা না বুঝে ল্যাঙ্গুয়েজটা আরেকটু হয়তো সুন্দর করে বা আরেকটু ইজি করে হয়তো বা তাদের জন্য লেখা যেতে পারে। সেকেন্ড হচ্ছে রিভাইজড অর স্পেশাল টার্মস অফ দ্য অডিট এঙ্গেজমেন্ট। যদি আমার যদি মানে আইসার চেঞ্জ হয়, আইসার যদি অডিট এঙ্গেজমেন্ট লেটার 210 তে আছে, যদি ওইখানের কোনো চেঞ্জ হয় ডেফিনেটলি আপনাকে ওই পয়েন্টটা ইনক্লুড করতে হবে, বা কোনো পয়েন্ট ডিলিট হলে সেটা ডিলিট করতে হবে। সো যদি আমার আইসার কোনো চেঞ্জ হয়, গত বছর ছিল না, এবছর নতুন হয়তো এই সেকশনে কিছু চেঞ্জেস আছে এঙ্গেজমেন্ট লেটারের ফরম্যাটে, আপনি হয়তো সেটাকে অ্যাড বা লেস করে আবার নতুন করে দিতে হতে পারে। ঠিক আছে, জাস্ট কনসিস্টেন্সি রাখার জন্য। থার্ড হচ্ছে যদি রিসেন্ট চেঞ্জেস ইন সিনিয়র ম্যানেজমেন্ট, মনে করেন আগে ম্যানেজিং ডিরেক্টরকে দিলেন, এবছর আবার নতুন করে ম্যানেজিং ডিরেক্টর আসলো, অথবা ম্যানেজিং ডিরেক্টর বদলে অন্য কেউ দায়িত্বটা নিল, এখন যার সাথে শেয়ার করেছেন সে নাই, আরেকজন এসে বললো আমি তো এই ধরনের কিছু পাইনি, আমার সাথে তো কেউ শেয়ার করে যায়নি, তাহলে আপনাদেরকে আমি কিভাবে কোঅপারেট করবো, আমার কাছে তো লিখিত কিছু নাই। যেহেতু ম্যানেজমেন্ট চেঞ্জ, আমরা হচ্ছে জাস্ট এখন যে আছে বর্তমানে তাকে অ্যাড্রেস করে আরেকটা, মানে সেম কথাবার্তা সবকিছু সেম থাকবে, বাট
অ্যাড্রেসিং জায়গাটা হয়তো চেঞ্জ হবে, তাকে অ্যাড্রেস করে আমরা লিখবো, যাতে করে মানে আমাদের আসলে সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে কোঅপারেশনটা ভালো পাই ক্লায়েন্টের সাথে, তাই? সো সিনিয়র ম্যানেজমেন্ট যদি কখনো চেঞ্জ হয়, আমরা রিকারিং, আমি আগের বছর অডিটর, এই বছর অডিটর, বাট তারপরেও ম্যানেজমেন্ট চেঞ্জ হলে তাকে আবার নতুন করে অ্যাড্রেস করে চিঠিটা দিলে আপনার কোঅপারেশনটা ভালো পাবেন অডিটে। সিগনিফিকেন্ট চেঞ্জ ইন ওনারশিপ, ওনারশিপে চেঞ্জ আসছে, আগে ছিল সিঙ্গেল কোম্পানি, এখন হচ্ছে আপনার হচ্ছে গ্রুপ অফ কোম্পানি। সো আপনার কিছু কথাবার্তায় গ্রুপ অফ কোম্পানিজ এই কথাটা লিখতে হবে, হ্যাঁ। সো গ্রুপ অফ কোম্পানিজ এর থিম অনুসারে হয়তো একটু লেখাটা চেঞ্জ করতে হবে ভিতরে। আমাদের কিন্তু কন্টেন্ট যেটা গোলাম রাব্বানি পড়েছে বা যে কন্টেন্টটা আমাদের আইসাতে আছে, মূল পয়েন্ট গুলো সেম থাকবে, ভিতরের কথাবার্তা ডিপেন্ডস অন ইন্ডাস্ট্রি ওয়াইজ কথাবার্তা একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আবারও বলছি, মেইন পয়েন্ট গুলো ঠিক থাকবে, কারণ এটা হুবহু স্ট্যান্ডার্ড থেকে নিয়ে আসা, মেইন পয়েন্টের কোনো চেঞ্জেস হবে না, বাট ভিতরের কথাবার্তাগুলো ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনি হয়তো চেঞ্জ করে লিখতে পারেন। সো ওনারশিপ যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাকে আরেকটু নতুন করে, হয়তো গত বছর ছিল সিঙ্গেল কোম্পানি, এবছর একটা গ্রুপ অফ কোম্পানি হয়ে গিয়েছে, আরো কয়েকটা কোম্পানি মিলে মার্চ করে। সো ওইখানে কিছু কিছু কথাবার্তায় চেঞ্জ করে আবার এঙ্গেজমেন্ট লেটারটা দিতে হবে। সিগনিফিকেন্ট চেঞ্জ ইন নেচার এন্ড সাইজ অফ দ্য এন্টিটি বিজনেস, ঠিক আছে? আমার হয়তো সাইজে বা নেচারে চেঞ্জ আসছে, আমি হয়তো একটা জিনিস আগে করতাম, এখন আরেকটা জিনিস প্রডিউস করি, বা আমার সাইজ ডিফারেন্ট, আমি হচ্ছে গিয়ে মানে আমার এরিয়া বৃদ্ধি পেয়েছে, অনেক কিছু। সো এগুলো যদি কিছু চেঞ্জেস থাকে, আপনি হয়তো কাস্টমাইজ করে অডিট এঙ্গেজমেন্ট লেটার ওই পয়েন্টে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জেস করে হয়তো তাকে আবার দিতে হতে পারে। তারপর হচ্ছে চেঞ্জ ইন লিগাল ও রেগুলেটরি রিকোয়ারমেন্টস। মনে করেন আগে সে ছিল নন লিস্টেড কোম্পানি, গত বছর আপনি অডিট করছেন, ওই টাইমেই আপনি শুনতে পাচ্ছেন যে তার লিস্টেড এর জন্য অ্যাপ্লাই করেছে, এবছর এসে দেখলেন তারা লিস্টিং হয়ে গিয়েছে, হ্যাঁ। সো লিস্টেড কোম্পানি যখন ডেফিনেটলি কিছু জিনিস নতুন করে অ্যাড হবে, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস অ্যাক্ট, এগুলো কিন্তু যদি লিস্টেড না হয় এই কথাবার্তাগুলো আসে না। সো যদি লিস্টেড হয় তাহলে ওই জায়গায় জায়গায় ওই কথাবার্তাগুলো অ্যাড করে তাকে আবার এঙ্গেজমেন্ট লেটার দিবেন, যে এখন তো আপনার লিস্টেড কোম্পানি, সো স্কোপ কিছুটা একটু চেঞ্জ হয়েছে, আমরা সেটাকে একটু রিফর্ম করে আপনাকে আবার এঙ্গেজমেন্ট লেটার দিলাম। আর লাস্ট হচ্ছে এই চেঞ্জ ইন আদার রিপোর্টিং রিকোয়ারমেন্টস। যদি আমার রিপোর্টিং রিকোয়ারমেন্টস এর কোনো চেঞ্জ হয়, মনে করেন যে আমরা যে অডিট রিপোর্টটা দেই এটা হচ্ছে আইসা 701 এর আন্ডারে, 701 এটা আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে অডিট রিপোর্টের ফরম্যাট, সেখানে যদি কোনো ধরনের কোনো চেঞ্জ হয় রিপোর্টিং রিকোয়ারমেন্টস এ, তাহলে সেটাকে ফলো করে কিন্তু আপনাকে আবার ওই রিপোর্টিং রিকোয়ারমেন্টস এর পয়েন্টটাতে ওটাকে অ্যাডলেস করে, চেঞ্জেস যা হবে অ্যাডলেস করে আপনাকে হচ্ছে নতুন করে আবার অডিট এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে। এই কারণগুলো যদি না ঘটে, তাহলে একটা এঙ্গেজমেন্ট লেটার দিলে নর্মালি রিকারিং টাইমে আপনি যদি অডিটর হন আর এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে না, যদি না গ্যাপ না পড়ে। আমার মনে হয় আমরা কিছুটা ক্লিয়ার। তারপরেও আমি যদি সিনপসিসটা শেয়ার করব, আপনারা বাসায় আর একটু দেখবেন, হোপফুলি আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আমি এখানে, আচ্ছা আপনাদের এখানে শেয়ার করলে কি আপনারা পান, বা আপনারা সেভ করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন, নাকি মেইল করব কাউকে, যে কোনো একজন সিআর কে মেইল করি? গোলাম রাব্বানি আপনার, আচ্ছা গোলাম রাব্বানি আপনি আপনার মেইল আইডিটা আমাকে একটু চ্যাট বক্সে দেন। আচ্ছা ম্যাম, দিচ্ছি ম্যাম। এখন কোশ্চেন ফোরাম ওপেন, এখন কোশ্চেন করতে পারেন। আচ্ছা ম্যাডাম, যদি 1 বছর পর, ধরেন 1 বছর আমি অডিট করলাম, তারপরের বছর করলো না, তারপরের বছর যদি আবার আমরা পাই, তখন কি আবার এঙ্গেজমেন্ট গ্যাপ পড়লেই নিউ ক্লায়েন্ট হিসেবে ট্রিট হবে। আমি অলরেডি একটা কথাতেই বলে দিয়েছি, গ্যাপ পড়লেই নিউ ক্লায়েন্ট হিসেবে ট্রিট হবে। ম্যাডাম, আর একটা বিষয় সেটা হচ্ছে যে হচ্ছে এঙ্গেজমেন্ট লেটার, যেটা বলছিলেন যে এক প্রকার অ্যাকসেপ্টেন্স লেটারই ধরা হয়, ওখানে তাহলে ল্যাঙ্গুয়েজে লেখা আছে অলরেডি, হ্যাঁ। আচ্ছা, ওটা যদি আমি ক্লায়েন্টকে যদি সরাসরি এঙ্গেজমেন্ট লেটার দেই, অ্যাকসেপ্টেন্স ছাড়া, অ্যাকসেপ্টেন্স দিলাম না, বাট এঙ্গেজমেন্ট দিলাম শুধু, তাহলে কি হবে? হবে, কারণ এখানে তো এই ওয়ার্ডটা লেখা আছে। আচ্ছা, আর অ্যাকসেপ্টেন্স আর এঙ্গেজমেন্ট লেটারের ডেট কি সেম হবে না? না, আলাদা হতে পারে, সমস্যা। এঙ্গেজমেন্ট লেটার আগে অ্যাকসেপ্ট করলেন, দরকার মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে অ্যাকসেপ্টেন্স লেটার পাঠিয়ে দিলেন, পরে এঙ্গেজমেন্ট লেটার দিলেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম আমার একটা কোশ্চেন। একজন একজন করে প্লিজ। ম্যাডাম, প্রফেশনাল ক্লিয়ারেন্স যদি আমি মেলে পাঠাই, তাহলে তারা যদি না দেখে সেই ক্ষেত্রে কি আমি সেটা আপনি ফোন করে একটু ফলো আপ করবেন, বা আপনার যদি একান্তই তারা রেসপন্স না করে, না দেয়, তাহলে আপনি ওই যে পাঠিয়েছেন এবং মেইল যে করেছেন সেটা হচ্ছে কপি হিসেবে রেখে দিবেন, যে আপনি কমিউনিকেট করার চেষ্টা করেছেন, সে হয়তো রেসপন্স করেনি, ঠিক আছে? আর কি কোশ্চেন বলেন? আমি আপনাকে পাঠিয়েছি একটু দেখবেন যে, হ্যাঁ জি আপু বলেন। ম্যাম, এখানে যদি দেরিতে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আমরা কতদিন ওয়েট করব? আপনি নরমালি 1 উইক ওয়েট করতে পারেন, বা 10 ডেজ হাইয়েস্ট।
তারপরে আপনি তার সাথে একটু নক করে কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন যে পেয়েছে কিনা বা দিবে কিনা। সো একান্তই যদি ওই 10 days না পান, আপনার তো আরো কিছু প্রসেস আছে, সেগুলো ফলো করতে হয়। সো আপনি ওই মেইলটা রেখে দিয়ে ধরে নেন যে হ্যাঁ সে অ্যাকসেপ্টেন্স দিয়ে দিয়েছে, এভাবে মানে পজিটিভলি ধরে নিয়ে, যেহেতু রেসপন্স করেনি পজিটিভ ধরে নিয়ে আগাতে হবে আর কি। Thank you, ma'am. আচ্ছা, ম্যাডাম রাব্বানি পেয়েছে, হ্যালো গোলাম রাব্বানি পেয়েছে, আপনাদের সাথে শেয়ার করে দিবে। জি বলেন আবুল কাশেম। জি ম্যাম, আমার কথা হলো যদি যারা গত বছর অডিট করেছে সেই ফার্মটা বন্ধ হয়ে গেছে, তখন আমি ক্লিয়ারেন্সটা কিভাবে নেব? না, বন্ধ হয়ে গেলে আর ক্লিয়ারেন্স কিভাবে নেবেন? ওটা তো আর সুযোগ নেই। আর এটা তো নিশ্চয়ই আমরা সবাই জানি বা সার্কুলেট করা যে ফার্মটা অফ হয়ে গিয়েছে, তাহলে প্রফেশনাল ক্লিয়ারেন্স তো আপনার নেওয়ার দরকার হচ্ছে না। থ্যাংক ইউ। ম্যাম জি ম্যাম অ্যাকসেপ্টেন্স লেটার এবং এঙ্গেজমেন্ট লেটারের ডেট কি এজিএম এ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরের ডেট হবে নাকি ইয়েস, Same. ডেফিনেটলি ডেফিনেটলি। আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে কিভাবে অ্যাকসেপ্টেন্স লেটার দিবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে কিভাবে টিম পাঠাবেন, ডেফিনেটলি পরে হবে। থ্যাংক ইউ বলেন তারপর। ম্যাম এঙ্গেজমেন্ট লেটারের আগে যে ডিপুটেশনের একটা মেটার থাকে সেটা তো বলা হয়নি আর কি। এঙ্গেজমেন্ট লেটার আগে, এঙ্গেজমেন্ট লেটারের সাথে Deputation- ডেপুটেশন নিয়ে আপনি গেলেন ফার্মে। আমি তো এঙ্গেজমেন্ট লেটার নিয়ে পড়াচ্ছি, আমি তো ডেপুটেশন লেটার নিয়ে পড়াচ্ছি না। ডেপুটেশন লেটার তো জাস্ট একটা ফর্মালিটি যে কে কে যাবে না যাবে এতটুকুই। এঙ্গেজমেন্ট লেটার তো অনেক ডিটেলসে আইসাতে বলা আছে এঙ্গেজমেন্ট লেটার দিতে হবে, কি পয়েন্ট হবে না হবে সেগুলো। ডেপুটেশন তো জাস্ট একটা সিম্পল ফর্মালিটি, কে কে যাবে কবে থেকে শুরু করছেন শেষ, আর কিছু না। বাট এঙ্গেজমেন্ট লেটারটা জরুরি, কারণ এখানে ডিটেলস অনেক কিছু বলা থাকে যেটা আপনার অডিটে হেল্প হবে। ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কতদিনের মধ্যে এঙ্গেজমেন্ট দেওয়াটা কোনো বিধি নিষেধ আছে কিনা? না না, কোনো বিধিনিষেধ নেই, আপনি তার সাথে কথা বলে কবে শুরু করতে পারবেন সেভাবে করবেন। ম্যাম একটা কোশ্চেন। জি বলেন। জি, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কয় মাসের মধ্যে অডিটটা ক্লিয়ার ক্লোজ করতে হবে? না, এটা ডিপেন্ড করছে তার রুলস রেগুলেশন কি আছে, সে কোথায় জমা দেয়, তাদের মানে টাইমটা কবে। সো নর্মালি 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হয়। মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া না, আপনি হচ্ছে যে অ্যাকাউন্টস ক্লোজ করা যেটা 30শে জুন, সেটার হচ্ছে 180 ডেজ এর মধ্যে অডিটটা শেষ করে মানে এজিএম করার বাধ্যবাধকতা আছে আর কি। সো 180 ডেজ মানে তো 6 মান্থস। ম্যাম ক্লায়েন্ট এজিএম এ অ্যাপয়েন্ট করার কতদিনের ভিতরে মানে অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করতে হবে? এরকম হ্যাঁ, কোনো- বারবার বলেছি এটা কোনো নির্দিষ্ট টাইম নাই, আপনি যে কোনো টাইমে অ্যাকসেপ্ট করতে পারেন। ক্লায়েন্টের সাথে কথা বলে আপনি পাঠিয়ে দিতে পারেন, আপনি 3-4 দিনের মধ্যে পাঠাতে পারেন, 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে পাঠাতে পারেন, আবার অডিট শুরু হওয়ার আগে আগেও পাঠাতে পারেন। কবে অডিট শুরু করবেন এটা ক্লায়েন্টের সাথে কথা বলে ডিসাইড করে নেবেন। হ্যাঁ, যে তাদের অ্যাকাউন্টস রেডি কিনা বা আপনারা যাওয়ার মতো অবস্থা আছে কিনা, সব ডকুমেন্টস রেডি আছে কিনা। ঠিক আছে, ও, thank you. আর কিছু আমি ক্লাস শেষ করবো এখনই, আর কিছু আমি ক্লাস শেষ করবো, প্লিজ দেখেন। তারপর আপনাদের সুযোগ থাকছে নেক্সট ক্লাসে আমি ফার্স্টে 10 মিনিটস আপনাদের চ্যাপ্টার 2 নিয়ে কোশ্চেন নিব, দেন হচ্ছে চ্যাপ্টার 3টা শুরু করবো। ঠিক আছে, সো অডিট হওয়ার কোনো কারণ নেই, আপনার সিনপসিসটা দেখেন, চ্যাপ্টারটা পড়েন, কোশ্চেন নেয়ার আর সুযোগ থাকছে বা করার সুযোগ থাকছে। ঠিক আছে, নো প্রবলেম। সো আমি কি এক্সিট করতে পারি বা আপনাদের আর কোনো মেজর কোশ্চেন আছে কারো যেটা জিজ্ঞেস করতে পারেন? ম্যাম আপাতত নাই আজকের মতো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু বাসায় দেখবেন, পড়বেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, তখন কোশ্চেন নিব আমি আরো, চ্যাপ্টার 2 এর না থাকলে চ্যাপ্টার 3তে আসবো। ওকে Okay, ওকে, thank you, ma'am. আল্লাহ হাফিজ। জি, আল্লাহ হাফিজ।